স্যার ওরা বিনোদন কিন্তু দেখলাম। মিলে নিবে না স্যার। আর এদের স্কুলে যাইতে হবে না স্যার আবার, যারা হুইল চেয়ার থাকে এদের স্কুলে যাইতে হবে না স্যার। এইটা না, বিকেল একটা কথা বলতেছি, আধা ঘন্টা গ্যাপ, 3টা থেকে 3:30 মনে একটা গ্যাপ আছে, আধা ঘন্টা ধরে বয়ে দিই। ওইখানে মিলবে না স্যার, আপনি রুটিন দেখেন। স্যার তারানা আক্তার, তারানা আক্তার যেন কে? নাভিন? হ্যালো, হাই। হাই হাই হাই, কথা বলো তারানা আক্তার।
ক্লাস 10 নতুন আমার ক্লাসে কোথায় আগে বাংলা ক্লাস করতাম ভর্তি হয়েছে কবে কবে এই জন্য স্টুডেন্ট এই সকালবেলা এরা ঘুম থেকে দেরি করে উঠে আস্তে আস্তে তার আধা ঘন্টা লেট করে এই যে সে যেমন 20 মিনিট 21 মিনিট লেট করলো অন্যরা আবার 30 মিনিট লেট করে হ্যাঁ 9টায় শুরু হয় কিন্তু এই যে সকালে ঘুম থেকে এরা উঠতে পারে না তাই যে 30 মিনিট লেট হয়ে যায় শুরু করতে আমি উঠে দাঁড়াবো এখান থেকে চলে যাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে একজন হইলেও হবে কারণ অনলাইনে থাকে তো ওরা হ্যাঁ রেকর্ডেড ক্লাস থাকে রেকর্ডেড ক্লাস করছো আগের একটা বাংলার নাকি অন্য সাবজেক্ট কি দেখছো মনে আছে কিছু কোন কোন টপিক তা মনে আছে তুমি সহপাঠ আনছো আমরা প্রতিদিন সহপাঠ 30 মিনিট করে পড়ি ঠিক আছে প্রতিদিন সাথে সহপাঠ রাখবো আমরা সহপাঠ শুরু করছি তো আগের দিন 1971 পড়ছো উপন্যাসটা আপাতত আমরা বাংলা ফার্স্ট পেপারে পড়বো তোমার স্কুল কোনটা উইলস সিলেবাস আছে সাথে বাংলা সিলেবাস আছে হ্যাঁ গ্রুপে সাজিদ দিছে যেটা ওইটা না তোমার সিলেবাসে একটা গল্প আছে ফুলের বিবাহ দেখছো পড়ছো এটা অনেক আগে পড়ছো নিশ্চয়ই কারণ ফাইনালি পড়ছো ফাইনালি পড়ে আবার ব্রিটিশটা সেম জিনিস দিছে ওকে আমরা ফুলের বিবাহ দিয়ে শুরু করলাম আর ওয়েট করা যাচ্ছে না কারোর জন্য ফুলের বিবাহ হলো সবার জন্য কমন তো সব স্কুলের জন্য কমন তাই আমরা প্রথমে এটা পড়তেছি আর ফুলের বিবাহটা আপনারা অনেক অপছন্দ করেন যে বোরিং বোরিং টাইপের তাই না আর এত ফুলের এত মানুষের এত রোল সবগুলো মনে রাখা যায় না বাট আই গেস একটু মানে অত ডিপ না একটু মজা করে পড়লে আসলে হয় যে ভালোভাবে মনে রাখা যায় ফুলের বিবাহ লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এই ফুলের বিবাহ লেখাটা পড়লে বোঝা যায় যে উনি আসলে এই সময় নেশাতুর ছিলেন মাল খাওয়া অবস্থায় উনি এই গল্পটা লিখছেন তুমি একটু
একটু সামনে এসে বসো। তারানা ইসলাম খালি জয়েন করে আর চলে যায়। তারানাটা যে কে? তোমার লেখক পরিচিতি দাগানো আছে? ওকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দাগাবা, 26শে জুন 1838, দাগাও, পশ্চিমবঙ্গের 24 পরগনা, দাগাও, কাঁঠালপাড়া গ্রাম, দাগাও জন্মগ্রহণ করেন। তিনি 1858 সালে, এটা লাগবে না। আচ্ছা হ্যাঁ, 1800 সেই বছরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে যুক্ত হন। এখান থেকে এমসিকিউ আসে যে নিচের কোন লেখক ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, দাগাইতে হবে এটা। বঙ্কিমচন্দ্র 33 বছর একই পদে চাকরি করেন, দাগাবো 33 বছর। 1891 সালে অবসর গ্রহণ করেন, 1891। হ্যাঁ, তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে। দাগাবো পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনা, আই মিন পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন। তিনি ওয়েস্টার্ন স্টাইলে বাংলা উপন্যাসগুলো লিখতেন। 1865 সালে তার প্রকাশিত প্রথম বাংলা উপন্যাসের নাম হলো দুর্গে সনন্দিনী। আই মিন এইটা বাংলা কথা সাহিত্যের একটা মানে দিক দিক দিগন্ত উন্মোচন করছে। এর কারণ হলো এর আগে কোনো সার্থক উপন্যাস হয় নাই। সার্থক মিনস একটা পারফেক্ট উপন্যাস, অনেকে লেখার চেষ্টা করছে, বাট সেটা উপন্যাসে সবগুলো গুণাবলী সে ধারণ করতে পারে নাই। সো 1865 সালে প্রথমবারের মতো দুর্গে সনন্দিনী নামে একটা কথা সাহিত্য রচনা করা হয়। আর এই দুর্গে সনন্দিনী আমি পড়ছি, আমি এত আগেই পড়ছি যে সেই সময় আমি আসলে প্রিপেয়ার ছিলাম না। আমি মনে হয় ক্লাস 9 বা 10-এ বা 8-9-এ পড়ে ফেলছিলাম। কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। দুর্গে সনন্দিনীর শুরুটা মানে দুর্গেশ নন্দিনী, মানে দুর্গ, যে হিন্দু ধর্মের দুর্গ আছে না, দুর্গ, আর নন্দিনী শব্দের অর্থ মেয়ে বা কন্যা। তো এই কাহিনীটা স্টার্টিং খুব নাটকীয়ভাবে হয়। শুরুতে একটা মানে ঝড়ের সিনারিও, চারদিকে প্রচণ্ড ঝড় হইতেছে। সেই ঝড়ের মধ্যে একজন জমিদার পুত্র অথবা রাজপুত্র টাইপের সে ঘোড়া ছুটায় চলতেছে। সে চাইতেছে বৃষ্টির আগেই সে তার রাজপ্রাসাদে ফিরে যাবে, কিন্তু হঠাৎ এত জোরে ঝড় শুরু হয় আর বৃষ্টি শুরু হয়, সে প্রতিমধ্যে বাধ্য হয়, একা ছিল, যে একটা মন্দিরের মতো ভাঙা মন্দির, যেটাকে দুর্গ বলা হয়, সেই ভাঙা দুর্গের মধ্যে সে আশ্রয় নেয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো সে যখন দুর্গের মধ্যে ছিল, হঠাৎই শুনতে পায় দুর্গের ভিতরে হালকা টুংটাং সাউন্ড, মেবি নুপুরের শব্দ ছিল, বা মন্দিরের মধ্যে যে পূজা করার সময় একটু বেলের সাউন্ড হয়, এরকম সাউন্ড হইতেছে। সে তখন আগ্রহী হয়ে মন্দিরের ভাঙা, যেহেতু একদম মানে এই মন্দিরটা ইয়া করে না, মানে রান করে না, পরিত্যক্ত মন্দির, সে তখন মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে সে যে দৃশ্যটা দেখতে পায়, লেখক এটা এত সুন্দরভাবে ফুটাই তুলছেন। সে দেখতে পায় সাদা ড্রেস পরা একটা মেয়ে, সে সুন্দর, মানে অনেক মানে পরীর মতো তাকে দেখাচ্ছে, শুভ্র সুন্দর, এত সুন্দর মেয়ে সে জীবনে কখনো দেখে নাই। সে ওই ভাঙা মন্দিরের মধ্যে বসে সে পূজা করতেছে। সে মানে এই যে ঝড় যেন কমে যায় এই ব্যাপারে প্রার্থনা করতেছে। তো দূর থেকে সেই দৃশ্যটা দেখেই মেয়েটার প্রেমে পড়ে যায়, এবং মেয়েটা তাকে দেখে উঠে সে মেয়েটা ছুটে চলে যায়। তো মানে পুরো আমি তো অত ভালোভাবে বলতে পারলাম না, পুরো দৃশ্যটা এত নাটকীয়ভাবে বর্ণনা করা ছিল যে চারদিকে ঝড়ের শব্দ, ভয় ভয় একটা পরিবেশ, তার মধ্যে ভাঙা একটা মন্দিরের মধ্যে একটা মেয়ের সাথে তার প্রথম দেখা। সো এই সিনেমাটা অনেক ইন্টারেস্টিং ছিল, এইটা আমার এখনো মনে আছে। বাট পুরো উপন্যাসটা আমি খুব ভালো বুঝতে পারিনি, যেহেতু আমি আই ওয়াজ অ্যাহেড অফ টাইম, সময়ের আগে পড়ে ফেলছি। ওই সময় আমার এটা বোঝার মতো বয়স হয়নি আসলে। তার মানে দাগাবো দুর্গে সনন্দিনী, দাগেছো? তারপর বাংলা তার অন্যান্য উপন্যাস কি কি আছে? দাগাই কপাল কুণ্ডলা, মৃণালিনী, বিষ বৃক্ষ। নাই তোমার বইতে এগুলো? দাগাচ্ছ না কেন? দাগান না, আচ্ছা। তারপর হলো চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, সবগুলো ইম্পর্টেন্ট। প্রবন্ধ সাহিত্য বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখাইছেন, প্রবন্ধ লিখছেন। প্রবন্ধগুলোর নাম হলো যে কমলাকান্তের দপ্তর, কৃষ্ণ চরিত্র। বঙ্কিমচন্দ্র 1894 সালে 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। আচ্ছা, ফুলের বিবাহ কাহিনীটা আমি একটা সামারি করি। কাহিনীটা হলো একজন লোক, তিনি দুপুরবেলা মানে শেষ বিকেলে ভাত টাত খাওয়ার পর মানুষ একটা ঘুম পায় না, সে একটা বাগানের মধ্যে বসা ছিল। বাগানটা হলো নসি বাবুর বাগান, ফুল বাগান। সেই বাগানের মধ্যে বসে আমার মনে হয় সে একটু মদ্যপান করতেছিল, এটা কোথাও বলে নাই, বাট আই গেস যিনি একটু মদ টদ খায়, একটু মাতাল অবস্থায় ছিল। এই মাল খাওয়া অবস্থায় উনি যে একটু স্বপ্নাতুর চোখে উনি
অনেকে তো মালটাল খায় যে মহাকাশে ভ্রমণ করে, সে মহাকাশে ভ্রমণ না করে সে ফুলের বাগানে ভ্রমণ করিতেছিলেন, ঠিক আছে, ফুলের এদের মধ্যে সে একটা বিবাহ লাগাই দিয়েছেন। এবং সে একটু পরে যখন ওই নসিবাবুর চতুর্থ কন্যা, নাম তার কুসুম, সে এসে যখন তার ধাক্কা দিয়ে তুলবে তখন সে রিয়েলিটিতে ফিরবে এবং তার ওই স্বপ্নের সাথে রিয়েলিটির একটা কানেকশন ঘটে যাবে। এইটা হলো এই গল্পের আর কি সামারি, ঠিক আছে। আর মেইনলি বঙ্কিমচন্দ্র এই গল্পটা লিখছেন যে পাঠকরা যেন এই ফুলের প্রেমে পড়ে। আই মিন প্রাকৃতিক পরিবেশ আমাদের জীবনে যেমন মানে জীবনে যেন হাসি কান্না আছে, বিবাহ টিবাহ আছে, ঠিক তেমনি ফুল বা এই যে প্রাকৃতিক পরিবেশ তাদের মানে এই জিনিসটাকেও যে একটা আনন্দময় করে তুলে তুলে ধরা যায়, এটাই আসলে এই লেখকের আর কি চাওয়া পাওয়া এখানে, ঠিক আছে। বিয়ে যে আসলে শুধু বাঙালির জীবনে আনন্দ তা না, ফুলের জীবনে বিয়ে আনন্দ নিয়ে আসতে পারে। শুরু করলাম বৈশাখ মাসের বিবাহ, বৈশাখ মাস বিবাহের মাস, দাগাই বৈশাখ। আমি পয়লা বৈশাখে মানে 14 এপ্রিলে দাগাই নসিবাবুর ফুল বাগানে দাগাবো একটি বিবাহ দেখিলাম, ভবিষ্যৎ বরকন্যা দিগের শিক্ষার্থ লিখিয়ে রাখিতেছি। মানে সে ওই যে ঘুমন্ত অবস্থায় যে বিয়ে দেখছে সেই বিয়েটা বলবে এখন ভবিষ্যৎ বরকন্যা। আই মিন এই লেখা পড়ার পরে সামনে যারা আবার বিয়ে টিয়ে করবা সেই বিয়ে করার সময় তোমরা যেন ইয়া থাকো, আই মিন শিক্ষা নিয়ে এই কাহিনী থেকে তোমরা যেন একটু শিক্ষা নিয়ে নিজেদের বিয়ে টিয়ে করো, সেই জন্য এই ঘটনাটা উনি লিখে রাখতেছেন। দাগাই মল্লিকা ফুলের বিবাহ, তার মানে কন্যাকে মল্লিকার পাশে দাগ দিয়ে লিখি কন্যা, কন্যা হলো মল্লিকা, ঠিক আছে। বৈকাল শৈশব অবসান প্রায়, শৈশব, শৈশব মানে কি শিশুকাল, মানে মল্লিকা ফুল শিশুকাল অবসান প্রায় মানে শেষ হইতে চলেছে, মানে এখন তার কি কলিকা কন্যা বিবাহযোগ্যা হইয়া আসিল। কলিকা মানে লজ্জাবতী, ঠিক আছে, যে মানে লজ্জা পায় যে কন্যা, সেই কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। আই মিন তার এখন বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে। কন্যা তার শৈশব শেষ, এখন তার বিয়ের সময়। কন্যার পিতা বড় লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ। দাগাবো কন্যার পিতার নাম কি? ক্ষুদ্র বৃক্ষ। তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। দাগাই কন্যা ভারগ্রস্ত মানে কি? আই মিন এই যে একটা পুরো গাছে তো আর একটা ফুল থাকে না বিয়ে দেওয়ার মতো, দেখা যায় তার অনেকগুলো ফুল আছে, সবারই বিয়ে দিতে হবে। কন্যার ভারে সে নুয়ে পড়তেছে যে এত মেয়েরে সে বিয়ে দিবে। হ্যাঁ, কন্যার ভারে ভারে সে আছে, তাই তার বড়লোক হওয়ার তো প্রশ্ন এসে, কারণ এত ফুলকে বিয়ে দিতে সে গরিব হয়ে যেতেছে। সম্বন্ধের কথা অনেক হইতেছিল কিন্তু কোনটা স্থির হয় না, মানে কোনটা পাকা হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে। দাগাই উদ্যানের রাজা মানে এই ফুলদের মধ্যে সবচেয়ে রাজা ফুলকে স্থলপদ্ম নির্দোষ পাত্র, আই মিন তার কোনো দোষ নাই, সে সব গুণ তার মধ্যে আছে। কিন্তু ঘর বড় উঁচু, ঘর বড় উঁচু বলতে বোঝানো হইতেছে সে অনেক বড় লোক ফ্যামিলির ছেলে, যেহেতু রাজপুত্র, তো সেই স্থলপদ্ম তো আর এত দূরে নামবে না। আই মিন মল্লিকা ফুলের মতো একটু গরিব ঘরের মেয়েকে সে বিয়ে করবে না। জবা এই বিবাহে অসম্মত ছিল না। আই মিন জবা আরেকজন পাত্র, সে এই বিবাহে অসম্মত ছিল না, সে এই বিবাহটা করতে চাইছে। কিন্তু সমস্যা হলো জবা বড় রাগী। দাগাবো তাইলে জবা অসম্মত, জবা রাগী। কন্যা পিছাইলেন, সরি কন্যা কর্তা পিছাইলেন। কন্যা কর্তা মানে কন্যার বাবা। মানে দেখো কোন একটা মেয়ের বাবা যখন দেখবে যে তার মেয়ের জামাই অনেক রাগী, তখন সে নর্মালি মেয়েকে বিয়ে দিতে চাবে না, ভাববে যে তারে অত্যাচার করবে, এই জন্য তারে বিয়ে দিল না। তারপর দেখো গন্ধরাজ পাত্র ভালো, দাগাই কিন্তু বড় দিমাগ। দিমাগ মানে অহংকার। গন্ধরাজের যে এত স্মেল, এই জন্য গন্ধরাজের অনেক অহংকার। সো গন্ধরাজ যতই পাত্র ভালো হোক না কেন, তার অনেক দিমাগ, প্রায় তাহার বর পাওয়া যায় না। আই মিন এই যে এইসব কারণেই মল্লিকা ফুলের বর পাওয়াই যাচ্ছে না, ঠিক আছে। এইরূপ অবস্থায় সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলে, সদন মানে বাড়ি, এই মল্লিকা বৃক্ষের বাড়িতে উপস্থিত হয়েছেন। কে আসছেন? ভ্রমররাজ ঘটক। দাগাই ঘটক কে ছিল? ঘটক মানে বোঝো তো, দুই পক্ষের বিয়ের মাঝখানে যে মিডলম্যান হিসেবে থাকে। তিনি আসিয়া বলিলেন, গুনগুন গুন মেয়ে আছে? মানে গুনগুন গুন হলো ভ্রমের ডাক, সে এসে বলছে কোনো মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, মানে ফুলেরা তো কথা বলতে পারে না, সে কি করছে? পাতাটা নাড়ায় বলছে হ্যাঁ হ্যাঁ মেয়ে আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন। পত্রাসন মানে কি? পাতার আসন। মল্লিকা যদি গাছ হয় তার বসার জায়গা কি? তার পাতা। সেই পাতার উপরে সে আসন গ্রহণ করে বসছে। গুন 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 গুনাগুন মেয়ে দেখিব, সে মেয়ে দেখতে চাইতেছে এবার। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। দেখো শাখা নত করা বলতে বুঝেছে কি? মল্লিকা ফুলের উপরে ধরো ফুল, তো সেই ফুলটার দেখাবে কিভাবে? তার মাথাটা নত করে ফুলটার দেখাইলেন। ফুলটা কি অবস্থা আছে? মুদিত নয়না মানে লজ্জায় সে চোখ বন্ধ করে ফেলছে। মুদিত নয়ন মানে চোখ বন্ধ। আসো আসো বাবা আসো। সো গ্ল্যাড ইউ কেম। সাহিল তুমি পরীক্ষায় সিকিউ লিখো না কেন বাবা?
পাইছো দেখছো মার্কস? 7 পাইছো, সবচেয়ে কম পাইছো, তাই না? 6টা হয়েছে এমসিকিউ, পড়াশোনা না করে পরীক্ষা দিলে যা হয়। আর সিকিউ যে 1 দিছো ওটা তো আসলে 1 পাও না, একদম শূন্য পাও। তাও যে তুমি যে কলম খোঁচায় যে এই যে ইফোর্টটা দিছো, আই গেভ ওয়ান ফর ইউর ইফোর্ট, যে কলমটা খুলছে, হ্যাঁ? ইভেন তুমি কোনো পেজও ইউজ করো না, এমসিকিউর ব্যাক সাইডে তুমি লিখছো। আমি তো এটা খেয়ালই করতাম না। তাও একটু মনে হলো যে পিছনে মনে হচ্ছে একটু কালো কালো দাগ, উল্টায় দেখি একটা তুমি সিকিউ লেখার চেষ্টা করছো। আসলে কারণটা কি না লেখার? কোনো কারণ নাই, জাস্ট মন চাইলো যে বাংলা একটু ইগনোর করাই যায়, চলে গেলাম তাই, এরকম। সত্য বলো, সমস্যা নেই। বাইরে গিয়ে ওয়েট করতেছি এরকম, তাহলে এমনি এটা কেন লিখলাম না, এটার উত্তর হলো বাংলা। আসলে ফিজিক্স কেমিস্ট্রি হলে আসলে একটু লিখতাম বাংলা, ও ধুর বাংলা এটা বলে চলে গেছে, তাই না? ওকে, সমস্যা নেই। বাংলা শিক্ষক হিসেবে আমার এটার সাথে পরিচয় আছে। তুমি বাংলা প্রথম পত্র বই আনছো? বাহ, এটাই কিন্তু একটা আসলে বিশাল মাইলস্টোন, যে তুমি যে বাংলা প্রথম পত্র বইটা নিয়ে আসছো। এইটা কিন্তু বোঝায় যে তুমি স্টুডেন্ট হিসেবে তুমি এখনো পড়াশোনার মধ্যে থাকতে চাও, তাই না? বের করো, দেখো আমরা একটা বিবাহ ঘটাইতেছি, ফুলের বিবাহ। তুমি কি উইলস না? হ্যাঁ, তুমি চুপ করে উঠছো, আমি বুঝতে পারছি, আমি ওই প্রথম যখন পড়ছি চুপ করে উঠছো, বাট ইউ উইল চেঞ্জ ইউর মাইন্ড। গল্পটা ইন্টারেস্টিং আছে, যদি ইন্টারেস্টিং ভাবে তুমি পড়তে পারো। তোমার কবি পরিচিত দাগানো আছে। আমরা বর্তমানে আছি মল্লিকা ফুলের বিয়ে হইতেছে না, কারণ মল্লিকা ফুলের অনেক পাত্র দেখতে আসে, কিন্তু কোনো পাত্রর সাথে পারফেক্ট তার ম্যাচ হয় না। হয় কোনোটায় পাত্র অনেক বেশি রাগী হয়, না হয় অহংকারী হয়, না হয় পাত্রের বংশটা অনেক বেশি বড়। তারানা আহমেদ খালি জয়েন করে আর কাইটা দেয়, জয়েন করে আর কাইটা দেয়, কিন্তু তারানা আহমেদ নাম বলে না। তারানা আহমেদ আইডিটা কার জানো? তারানা আহমেদ নামে কেউ নাই, এটা আসলে সবাই মায়ের আইডি দিয়ে সবাই খুলে, তো মায়ের নাম দিয়ে। সো আমি দেখছি মেসেঞ্জারে তারানা আহমেদ নামে একজন আছে, কিন্তু তার নিক নেম ভিন্ন, বাট আমি মনে করতে পারতেছি না। না, মায়ের আইডি দিয়ে তারা চালায়, তাদের নিজেদের আইডি চমকে অ্যাড করে না, সবাই ফেক আইডি গুলো অ্যাড করে, মায়ের আইডি, বাপের আইডি, এগুলো। বাট এদের ইনস্টাগ্রাম আইডি চেক করলে কিন্তু তুমি পাগল হয়ে যাবে, দেখে মনেই হবে না। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আমরা জেনে খুব আনন্দিত হলাম। তো যেটা বলতেছিলাম, তো এই মল্লিকা ফুলের বিয়ে হইতেছে না, এর মধ্যে ভ্রমর হিসেবে ইয়া ভ্রমর ঘটক হিসেবে চলে আসে। ঘটক মানে তো বোঝো, তুমি বুঝছে না? ঘটক হিসেবে ভ্রমর আসছে, ঠিক আছে? ভ্রমর আয়সা মেয়ে দেখতে চাইতেছে, যে আপনার মেয়েটার একটু দেখবো। সো মল্লিকার যে মেইন বৃক্ষ, সেই বৃক্ষ মাথা নত করে মেয়েকে দেখাচ্ছে। তো বৃক্ষ এই যে শাখা নত করে, মুদিত নয়না অবগুণ্ঠনবতী। মুদিত নয়না মানে চোখ বন্ধ করে, আর অবগুণ্ঠনবতী মানে হলো ঘোমটা দেওয়া, মাথায় ঘোমটা দেওয়া যে নারী, মল্লিকা তারে দেখাইছে। মানে তার বিয়ে হবে, তো সে লজ্জায় এবং চোখ মুখ বুঝে ফেলছে, এরকম একটা অবস্থা। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়ে, প্রদক্ষিণ মানে সার্কেল করে, রাউন্ড করে ঘুরে এসে বলিলেন, গুন গুন গুন, গুণ দেখিতে চাই। চতুর্থ গুণটাকে দাগ দিতে হবে। এই চতুর্থ গুণের মানে কি, এটা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, যে গুন গুন গুন, গুণ দেখিতে চাই। এই গুণের মানে কি বলো তো? তোমার নাম কি বাবা? নূরেন। অদ্ভুত নাম পাইলাম তো, নূরেন। ফুল নেম কি? মুন মুনতাকিন হোসেন নূরেন। পাইছো দাগানো? এই যে বলো চতুর্থ গুণটা মানে কি, গুণ গুণ গুণ, গুণ দেখিতে চাই। না না না, যে বলছে গুণ গুণ গুণ, গুণ দেখিতে চাই। গুণ মানে মেয়ের সে গুণ দেখতে চাই। গুণ বুঝো, গুণাবলী বলি না, দেখি তো মেয়ের কি গুণ আছে, একটু নিচে দেখা হতো, একটু গান গেয়ে শোনা হতো। কিন্তু আমরা অবাক হয়ে দেখবো, এখানে বলতেছে গুণ গুণ গুণ, গুণ দেখিতে চাই বলে বলে কি ঘুমটা খোলো। মানে সে ঘুমটা খুলে কি ধরনের গুণ দেখতে পাবে, আমি এটা বুঝতে পারতেছি না আসলে। ঘুমটা খোলার পরে গুণ দেখা যায় কোনো? ঘুমটা খোলার পরে দেখা যায় রূপ, তাহলে কিভাবে সে গুণ দেখতে চাইলো? যে লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খোলে না, এত লজ্জা পাইছে সে খুলে দেখাবেই না। সে বলতেছে যে দেখে ডিলিট করে দিও, এরকম। তারপর দেখো, বৃক্ষ বলিলেন যে আমার মেয়েগুলো বড়ই লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। তো বৃক্ষ বলছে যে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি মেয়ের মুখ দেখাবো একটু পরে। ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। যেহেতু বলছে একটু ওয়েট করতে, সে বলছে ঠিক আছে, ওয়েট যেহেতু করতে হবে, তাহলে আমি একটু অন্য বাড়ি থেকে ঘুরে আসি। সে উড়ে কোথায় গেছে দেখো, স্থলপদ্মের বৈঠকখানা। বৈঠকখানা মানে কি জানো? বৈঠকখানা মানে হলো মানে ড্রয়িং রুম। স্থলপদ্ম কে মনে আছে? উদ্যানের রাজা, এই এলাকার যে রাজা, রাজার পোলা হলো স্থলপদ্ম। সেই স্থলপদ্মের বৈঠকখানায় গেছে, দাগা ওই লাইনটা, গিয়ে ইয়ার্কি করিতে বসিলেন। ইয়ার্কি মানে একটু ঠাট্টা করতেছে তার সাথে, কি তোমার না এই মায়ের বিয়ে হওয়ার কথা ছিল,
কি বিয়ে করতেছে না কেন, এরকম পিঞ্চ মারতেছে, ঠিক আছে। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে বলছেন যে আমাদের সন্ধ্যা হয় না, সন্ধ্যাকে তারা দিদি হিসাবে সম্বোধন করছে। এই সন্ধ্যাটা আইসা, এই সন্ধ্যা কাল সে আইসা মল্লিকারে বলতেছে যে দিদি একবার খোলো না, নাইলে বর আসবে না, মানে ঘুমটা খোলো না নাহলে বর আসবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, এইভাবে কিন্তু দেখবা খোলার আগে মানে সবাই ইমপ্রেস করার চেষ্টা করে, ঠিক আছে। এরকম লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার এগুলো বলার চেষ্টা করে। তারপর দেখো কলিকা কতবার ঘাড় নাড়াইলো, কলিকা মানে ওই যে লজ্জাবতী কন্যা, কতবার ঘাড় নাড়াইলো, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইলো, কতবার বলিল ঠান দিদি তুই যা, মানে সে শরম পাচ্ছে যে ঠান দিদি মানে ঠাকুরন দিদি তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল, মানে সন্ধ্যা এতই স্নিগ্ধ এতই মিষ্টি যে তার সাথে আর পারলো না, সে আসলে খুলতে বাধ্যই হইলো। সেখান থেকে কিন্তু তুমি লাইফ লেসন নিতে পারো যে তুমি যদি ঠিকভাবে ইমপ্রেস করতে পারো তাহলে কিন্তু ফলাফল আসলে আসবে, ঠিক আছে। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়ে আসিয়া ঘটকালিতে মন দিলেন। যেহেতু এবার মেয়ে মুখ খুলছে, সো এখন রাজবাড়ি ওই যে পদ্মের বাড়ি থেকে ভ্রমর উড়ে আইসা আবার ঘটকালি শুরু করছে। কন্যার পরিমলে, পরিমল মানে কি জানো, লিখো সৌন্দর্য, বিউটি। আর ওই উপরের সেকেন্ড লাইন সন্ধ্যা ঠাকুরনী দিদি বুঝাইতে লাগিলেন, ওই লাইনটা দাগানো হয় নাই। তোমরা তো বুঝতে পারো মাঝে মাঝে যে এই লাইনটা দাগানো উচিত। কে তাকে বুঝাইছিল খোলার জন্য? সন্ধ্যা ঠাকুরন দিদি, যদিও সে মহিলা তাও চাইছে। আচ্ছা দাগাইছ। কন্যার পরিমলে মুগ্ধ হয়ে বলছেন গুনগুন গুন গুনগুনা গুনগুন, কন্যা গুণবতী বটে, গুণবতী বটে পরে তার বলছে দেখো ঘরে মধু কত। আমি বুঝলাম না আসলে যে গুণবতী বটে, তারপর জিজ্ঞেস করছে তোমার ঘরে মধু কত, ঠিক আছে। কন্যার মধু সম্পর্কে সে জানতে চাইতেছে। গ্রেট কোশ্চেন। তুমি ওই লাইনগুলো দাগাইতেছো কেন বাবা? ওই লাইনগুলো আমি দাগাইতে বলিনি, সব ধরে দাগাইতেছো। আচ্ছা আচ্ছা, ঠান দিদি, ওকে। কন্যার মধু সম্পর্কে জিজ্ঞেস করছে। এবার মধুর কথা শুনে কন্যার কর্তা বৃক্ষ বলছে যে ফর্দ দিবেন কড়াই গন্ডায় বুঝাইয়া দিবে, মানে বলছে মধু কত লাগবেন লিস্ট করবেন, কড়াই গন্ডায় যত মধু লাগে সব মধু দেয়া হবে। ভ্রমর বললেন গুন গুন গুন, আপনার তো অনেক গুণ। ঘটকালিটা, ঘটকালিটা বলে দ্বারা বোঝানো হয়েছে যে আপনার মেয়ে না হয় এত রস দিবে, কিন্তু আপনি আমার যে ঘটকালির টাকাটা দিবেন না, আমি তো আর রস পাইলাম না, আমি কি পাই? আমি চাই টাকা, পারিশ্রমিক চাই, যে আমি ঘটকালি করলাম। কন্যাকর্তা শাখা নাড়িয়া সাও দিলেন, সাই দিলেন, শাখা মানে যার ডাল নেড়ে সাই দিছে তাও হবে, তা হবে মানে তোমাকেও টাকা দেওয়া হবে। ভ্রমর ভ্রমর বলি ঘটকালি কিছু আগাম দিলে হয় না, মানে সে অ্যাডভান্স পেমেন্ট চাইতেছে, বিয়ে হওয়ার আগে সে টাকা নিবে, যদি বিয়ে না হয় তাও সে টাকাটা তো পাইলো। নগদ দান বড় গুণ, গুণ গুণ গুণ, তার মানে এখানে প্রথম গুণ মানে কি, ওই যে গুণাবলী। নগদ দান মানে নগদে নগদে বাকির কাজ ফাঁকি, তাই সে বলছে নগদ টাকা আমারে দিবেন, গুণ গুণ গুণ। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়ে বলিলেন আগে বরের কথা বলো, বরকে, এত বিয়ার ইয়া দিতেছো, টাকা চাইতেছো, বরকে ডেটা আমারে কইতেছো না, বরকে বলো। ভ্রমর ভ্রমর বলল বর অতি সুপাত্র, অতি সুপাত্র মানে কি, মানে অনেক ভালো ছেলে, তাহার অনেক গুণ। এই সকল কথোপকথন মানুষে শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই শুনিতেছিলাম। দাগায় দিব্যকর্ণ মানে লেখক এখানে আবার নিজে ফোর্থ ওয়াল ব্রেক করছে, ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল, সে নিজেই প্রবেশ করছে। প্রবেশ করে সে বলতেছে যে এইসব কথাবার্তা কিন্তু আমরা সাধারণ মানুষ শুনতে পাই না, সেই কেবল শুনতে পায়। কারণ কি জানো, সে এখন বর্তমানে মালখোর অবস্থায় আছে, সে মদ খায় এই গল্পটা লিখছে, তাই সে আসলে এখন আমরা যেটা শুনতে পাই না, সে কিন্তু এখন পশু পাখি বিলাই কুত্তা ছাগল ভেড়া গাছপালা সবার কথা সে এখন ক্লিয়ারলি শুনতে পাইতেছে। এটা একটা স্টেট আছে, এই স্টেটে সবাই সব শুনতে পায়। হ্যাঁ, অন্য জগতে সে বিচরণ করতেছে আসলে। সুতরাং এখান থেকে লেসন হলো কখনো মাল খাবেন না। আচ্ছা তারপর দেখো, আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয়, কুলাচার্য মানে হলো পুরোহিত, পুরোহিত বোঝো হিন্দু ধর্মে যে বিয়ে দেয়, সেই পুরোহিত মহাশয় দাগাই পাখা ঝাঁপিয়া ঝাড়িয়া 6 পা ছড়াইয়া, দাগাই 6 পা মিনছে গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। গোলাপের মহিমা মানে গোলাপের কত গুণ আছে সব গুণ বর্ণনা করিতেছিলেন, তার মানে দাগাই গোলাপ। গোলাপ কে তাইলে, গোলাপ হলো বর। ওই পাশে আমরা মল্লিকা দাগাই লিখছিলাম না কন্যা, আর এখানে বর কে তাইলে, বর হলো গোলাপ। গোলাপ মানে গোলাপ ফুল, পাইছো? বলিতেছিলেন গোলাপ বড়, গোলাপ বংশ বড় কুলীন। কুলীন মানে কি জানো, কুলীন মানে খুব সম্মান সম্ভ্রান্ত পরিবার, সম্মানী পরিবার। কেন বলো তো, কেননা আমরা এই যে নর্মাল যে ফুল মল্লিকা টল্লিকা এইসব ফুল কিন্তু রাস্তার ধারে হয়ে যায়, কিন্তু গোলাপ ফুল তুমি দেখবা না যে রাস্তার পাশে গোলাপ হয়েছে। গোলাপ কি, তারে মালি মানে যে ইয়া বাগান বানায় সে নিজের হাতে বসায়, পানি দেয় টানি দেয়, তারপর সেই ফুলটা ফুটে। তার মানে সে একটা কি জন্ম সাধারণ না, সে একজন জন্ম অসাধারণ ফুল।
তো জনসাধারণের সে আপগ্রেড হয়ে সে জন অসাধারণের পর্যায়ে চলে গেছে ফুলের লেভেলে। সেই জন্য তারা বলছে সে কুলীন বংশ। এবং গোলাপের আবার কিন্তু গৌরব অধিক, মানে গৌরব মানে স্মেল, অনেক স্মেল তার, কেননা সাক্ষাৎ বানসাম আলীর সন্তান। বানসাম আলী মানে ওই যে বাগানের যে মালি থাকে তার সন্তান, দাগাই বানসাম আলীর সন্তান, তাহার স্বহস্ত রোপিত, মানে সে নিজের হাতে লাগায়। যদি বলে এই ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই, মানে বলছে ঠিক আছে গোলাপ ফুলে তো কাটা আছে, অন্য অনেক ফুলে নাই, কিন্তু এইখানে সেকেন্ড কাটা বলতে বুঝাইছে অন্য ফুলের কি এরকম নেগেটিভ কোনো সাইড নাই, অন্য ফুল আছে দেমাগি, অন্য ফুল আছে রাগী, অন্য ফুল আছে অহংকারী, সো গোলাপের জাস্ট একটু কাটাই বা আছে। সো তুমি গোলাপের এই কাটা যদি না নিতে পারো, অন্য ফুলের তো অন্য অনেক অনেক কাটা আছে, সেই কাটা যদি তোমাকে ঢুকাই দেয় তখন তোমার কি হবে? হ্যাঁ, যাহা হোক ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গেল, মানে কোন প্রকারে এই সম্বন্ধটা পাতায় দিয়ে বো করে উড়ে গেছে। গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন তো খুশি, গোলাপ তখন বাতাসের সাথে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। মানে বিয়ের কথা শুনলে পোলা মানুষ যে পাগল হয়ে যায়, এটার একটা উৎকৃষ্ট এক্সাম্পল। সে নাচতেছে হাসতেছে লাফাইতেছে। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করলো যে মেয়ের বয়স কত। ভ্রমর বলিছে আজই কালি ফুটিবে, মানে মেয়েটা আজকে কালকের মধ্যে ফুটে যাবে, কিন্তু মানে সে এখনো শৈশব অবস্থায় আছে, কালকেই তার ফুটন্ত হয়ে যাবে, তখনই তুমি তাকে পাবা। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। আমরা মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে বিয়ে দিতে গিয়ে কিন্তু অনেক নেস্টি কথাবার্তা লিখে ফেলছেন। ঠিক আছে, তোমরা এগুলো আসলে ভালোভাবে পড়লে বুঝতে পারো, নাহলে বোঝা যায় না। গোধূলি লগ্ন উপস্থিত, গোধূলি মানে একদম সন্ধ্যা হওয়ার আগাগ, বিকেল শেষ হয়ে গেছে, দাগাইতেলে গোধূলি লগ্ন। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন, মানে রওনা দিছে। উচ্চিঙ্গরা, উচ্চিঙ্গরা কি জানো? উচ্চিঙ্গরা মানে ঝিঝি পোকা, সামনে লিখো ঝিঝি পোকা। নহবত, নহবত এক ধরনের বাদ্যযন্ত্র, খুঁজে পাইতেছে না, আজিকালি ফুটেবে আরো এক প্যারা নিচে, ওই প্যারা, ওই পরের প্যারার প্রথম লাইন পড়ো। হ্যাঁ, গোধূলি লগ্ন উপস্থিত, গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। নহবত কি? সাহিল আগের দিন সকালবেলা আসছিল ক্লাসে, কেন গ্রামে? কেন? এটা কি রিউনিয়ন টাইপ, ফ্যামিলি রিউনিয়ন? কিন্তু সে যায় মানুষ হয় ঈদে না কোরবানিতে, তুমি দুইটার মাঝখানে গেলা। আচ্ছা, বুঝতে পারছি। সবাই আসে ফ্যামিলি, তখন কাজিন আছে তোমার বয়সী? ছেলে না মেয়ে? সব ছেলে। তোমার বয়সী নাই কেউ? বাহ, যাক, তোমার বাড়ি তো চট্টগ্রাম না, তাই না? তাইলে ঠিক আছে, চট্টগ্রাম হলে চিন্তার বিষয় আছে। আচ্ছা, দাগাই মানে আমাদেরও কাজিনদের এরকম একটা মিলন মেলা হয়, যদিও সেখানে মেয়ে আমাদের বয়সে দুজনে বিবাহিত, সুতরাং আমরা ছেলেরাই সব মজাটা করি। বাট আলটিমেটলি আসলে মানে আমরা হই ডিসেম্বরে, শীতকালে একটা বন্ধ পড়ে না, ওই শীতকালে আমরা সবাই বন্ধে যাই, এবং এটা ভেরি ফান, মানে এটা ট্যুরের মতো হয়, যে ট্যুরে আমরা ঘুরতে গেলে যেমন হয়, আমরা ঘুরি ফিরি, মানে খাওয়া দাওয়া, আনন্দ উৎসব, তাস খেলা, পুকুরে না খালে গোসল করা, সবই হয়, ভালো লাগে। আচ্ছা, যেখানে ছিলাম, সো গোধূলি লগ্ন উপস্থিত, গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা মানে ঝিঝি পোকার নহবত, নহবত মানে বাদ্যযন্ত্র বাজাইতে লাগিল। মানে ঝিঝি পোকার কিভাবে বাদ্যযন্ত্র বাজায়, ঝিঝি করে ডাক, জি জি করে সে বিবাহের গান গাওয়া শুরু করছে। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, মানে মৌমাছিও কিন্তু একটা সাউন্ড করে, নাম করে একটা সাউন্ড করে, তারে সানাইয়ের বায়না মানে সানাই বাজাবে, এই জন্য তারে ভাড়া করা হয়েছিল। কিন্তু রাত কানা বলিয়া দাগাইতেলে মৌমাছি সানাই রাত কানা, মৌমাছি রাতের চোখে দেখে, কিন্তু মৌমাছি কিন্তু রাত্রেবেলা ঘরে থাকে, মৌমাছি কোনোদিন রাত্রেবেলা উঠতে দেখবে না, তো মৌমাছি তো রাত কানা, এই জন্য সে সানাই বাজাইতে যাইতে পারলো না, কারণ বিয়েটা রাতে হচ্ছে। ঘরের মধ্যে মধু খায়, ওরকম মৌমাছির ঘরে দেখো নাই, সেটা যে ফুল ফুটায়, যেটা মধু আমরা কাটি, আই ডোন্ট নো, মানে চোখ খোলা থাকে কিন্তু হয়তো সে দেখতে পায় না, সে খালি মধু খায় রাত্রেবেলা তো। আচ্ছা, খদ্দতেরা ঝাড় ধরিল। খদ্দত কি জানো? খদ্দত মানে হলো জোনাকি পোকা, লিখো সাইডে জোনাকি পোকা। জোনাকি পোকা ঝাড় ধরে কেমনে? ঝাড় মানে কি? আলো, কারণ জোনাকি পোকার তো ইনবিল্ট আলো আছে, তার পাশা সবসময় জ্বলে, তার মানে কি তাদের আর মানে বাদ্যযন্ত্রের ব্যবস্থা করছে ঝিঝি পোকা, সরি হ্যাঁ বাদ্যযন্ত্র আর লাইটিং এর ব্যবস্থা করছে কি জোনাকি পোকা।
বরপক্ষ মনে করো কিভাবে মানে কস্ট কাটিং করে ফেলছে, দেখছো টাকা পয়সার পুরা নিজেরা ইনবিল্ড যার যে কোয়ালিটি আছে সেটা কাজে লাগাইছে। সুতরাং এখান থেকে আমরা কিন্তু রিয়েল লাইফে শিক্ষা গ্রহণ করতে পারি। ধরো তোমার বংশে একজন যদি ফটোগ্রাফার থাকে, তোমার কষ্ট করে ফটোগ্রাফার হায়ার করা লাগবে না, তারা দিয়ে তুমি ছবি তুলে দাও। কিংবা তোমার বংশে যদি কোনো ড্যান্সার বা সিঙ্গার থাকে, তাহলে তোমার বিয়ের অনুষ্ঠানে কারো ভালো করে এনে গান গাওয়ানো লাগবে না, তারা মিলেই নাচবে। সুতরাং এটা কিন্তু প্রায় 200 বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বলে গেছেন যে বিয়ের সময় এইভাবে তোমরা কস্ট কাটিং করবা, which is a lesson আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি, তাই না? আকাশে তারাবাজি হইতে লাগিল, এই যে খদ্দরটা আকাশে গিয়ে পাশার লাইটিং করতেছিল, তাই তারাবাজি হইতেছিল। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল, দাগাই কোকিল ফুকরাইতে লাগিল, মানে কোকিলও গান শোনাইতেছে। ফুকরাইতে মানে হলো সে গান গাইতেছিল, সামনে সামনে সে আগেই চিৎকার করে কু কু করে ডাকতেছিল, দাগাও। অনেক বরযাত্রী চলিল, অনেক বরযাত্রী নিয়ে দাঁড়াচ্ছে। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। এখানে দেখো রাজকুমার যে একজন জেলাস বিচ, এটা বোঝা গেল, কারণ এই রাজকুমারের সাথেই কিন্তু স্থলপদ্মের সাথে কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? এখন তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তারে বিয়ে করে ফেলছে গোলাপ, তাই সে কি বলছে যে না আমার একটু শরীরটা খারাপ, অসুস্থ, আমি বিয়েতে যাব না, সে যায় নাই। ঠিক আছে, রাজকুমারের একটু দেমাগতে থাকে, মেল ইগো, বুঝতে পারছো? সো হি শুড অ্যাপোলজাইজ এভরিডে, প্রতিদিন সকালবেলা উঠে, যেহেতু যে একটা পোস্ট ভাইরাল হয়েছে দেখো নাই, মেন শুড অ্যাপোলজাইজ ফর বিং মেন এভরিডে। তো রাজকুমার যেহেতু মেল ইগো আছে, তার ওই অ্যাপোলজাইজটা করা উচিত ছিল প্রতিদিন সকালবেলা। যাই হোক, কিন্তু জবা গোষ্ঠী মানে যে জবার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই জবার এত অহংকার নাই। শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা দাগাই দিলে কার অহংকার আছে, কার অহংকার নাই। জবা গোষ্ঠী তারা শ্বেত জবা, সাদা জবা, রক্ত জবা, লাল জবা, জরদ জবা, জরদ মানে কি আমি জানি না, প্রভৃতি সব অংশে আসিয়াছিল, মানে পুরো বংশ শুদ্ধা, বাচ্চা কাচ্চা নাতিপুতি সব নিয়ে চলে আইছে। করবীদের দল, করবী ফুল একটা দাগাই সেকেলে রাজাদিগের মতো উচ্চ ডালে চড়িয়ে আসি উপস্থিত হলো। মানে করবী ফুল অনেক মানে গাছের অনেক উপরের অংশে হয়, সেটাই উঁচা ডালে, রাজার মতো উঁচা ডালে করে আসছে বিয়ে যাওয়ার জন্য। সেউতি, লাস্ট লাইনের একদম লাস্ট অংশে আছে, সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। নিতবর মানে কি জানো? বরের সাথে দেখবে বরের একজন সাথী থাকে, সবসময় বর তার হাত ধরে হাঁটে, তার একটু রুমা লাগায় দেয়, তার কানে কানে ফিস ফিস করে কথা বলে, একটু খাওয়াই দিতে গেলে খাওয়াই দেয়। এই যে বরের সাথে একজন সাথী থাকে পার্মানেন্ট, তারই বলা হয় নিতবর। না ছেলে ছেলে, আরে বেটা মেয়ে যদি হয় তাহলে বিয়ে হওয়ার আগে বাইরে দেখবো। দাগাই দিলে কে নিতবর হইছে? সেউতি, লাস্ট পেজের লাস্ট মানে একদম অক্ষরে লেখা আছে সেউতি। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল, মানে সে সাজাগোজা করে এসে দুলতে লাগছে। গরদের জোর পরিয়া চাপা আসিয়া দাঁড়াইলো। গরদ মানে গলা, গলার জোর মানে গলার মালা পরে কে আসছে? চাপা ফুল আইসা দাঁড়াইছে। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। দাগাই দিলে কে গরদের জোর পড়ছে? চাপা। কার উগ্র গন্ধ ছুটতে রয়েছে? চাপা। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। দেখো গন্ধরাজ ফুলের সাথেও কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু গন্ধরাজও কিন্তু তাই বলে আসবেন এমন না। গন্ধরাজ কিন্তু আসছে, এসে কি করছে? তার এত সৌন্দর্য এবং তার এত ঘ্রাণ, গন্ধরাজ কিন্তু অনেক সুন্দর স্মেল, সে আইসা দেশ মাতাইতে লাগলো, সবাই পাগল করে দিয়েছে। আর বুঝাইতে চাইছে যে আমার বিয়ে যারা করো নাই তোমরা ঠকছো, এইভাবে আর কি। মানে এক্স হয়ে যেমন আসে না বিয়েতে যে আমি এখন সাকসেসফুল, কারটা নিয়ে এসে হাঁকায় হাঁকায় ঢুকছে, এরকম আর কি। গন্ধরাজের তার কার নাই, তাই সে স্মেল নিয়ে আসছে। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। অশোক একটা ফুলের নাম, দাগাই। এই অশোক ফুলটা ইনবিল্টই লাল, মানে তারা বলছে সে নেশা করে লাল হয়ে আসছে। সে হয়তো তার পুরনো প্রেমিক, ছোটবেলা চাইল্ডহুড প্রেমিক ছিল। সুভার যেমন প্রতাপ ছিল, ঠিক তেমনি অশোক মনে একদম নেশা করে আসছে। সঙ্গে একপাল পিঁপড়া মোসায়েব হইয়া আসিয়াছিল। অশোক ফুলে যেহেতু একটু রস টস আছে, এই জন্য অশোক ফুলের মধ্যে কিছু পিঁপড়া, মোসায়েব মানে কি? মোসায়েব মানে মেহমান, পিঁপড়া মেহমান হয়ে আসছে। এই পিঁপড়াদের কোনো গুণের সাথে কোনো সম্বন্ধ হয় না, পিঁপড়াদের কোনো গুণ নাই। তাদের কি আছে? দুইটা দাঁত আছে, এই দাঁতের জ্বালা বড়, মানে দাঁত দিয়ে তারা সব ফুলের কামড় দেয়। তাই বলছে এই পিঁপড়ার কোনো গুণ নাই, দাঁতের জ্বালা আছে। দাগাইতেলে কোন বিবাহে না এরূপ বড়যাত্রী জোটে, মানে বলছে যে কোন বিবাহে এই পিঁপড়ার মধ্যে কোনো বড়যাত্রী না জোটে, সবাই কামড়ায়। আর বিবাহে না তারা হুল ফুটাইয়া বিবাদ বাঁধায়, খালি খালি কামড় দেয়, বিবাদ মানে ঝগড়া বাঁধায়। কুরুবক, কুটস প্রভৃতি আরো অনেক বড়যাত্রী আসিলেন। ওই সময় কোন একটা ফুলের নাম কুরুবক, আর একটা ফুলের নাম কুটস। এগুলোর মানে কি আমি জানি না, ইভেন শব্দার্থ লেখক লিখতে পারে না, এই যে শব্দার্থ এটার মিনিং তারাও জানে না। দাগাই তাহলে আর কি ছিল বড়জাতি? কুরুবক, কুটস। ঘটক মহাশয় তার কাছে তাদের পরিচয় শুনিবেন, মানে ঘটক যে ভ্রমর তারা এই ধরনের ফুলটা চিনে, সর্বত্রই ঘটক যাতায়াত করে। এই ঘটকের তো যেহেতু ঘটক, সে সব জায়গায় যাতায়াত করে এবং কিছু কিছু মধুও পাইয়ে থাকে। জানি না আসলে ঘটক কিভাবে আসলে ফুলদের কাছ থেকে মধু পায়, তো ঠিক আছে ঘটক সে মধু টধু পায় সবার কাছ থেকে, ঠিক আছে, ইটস ওকে, কাজের মানে ফাঁকে সে একটু মধুও খায়। আচ্ছা, আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। মানে এখানে লেখক আবার গল্প ইন্টার করলো, গল্পের লেখকেরও নাকি ফুলেরা নিমন্ত্রণ দিছে, সে গেছে। গিয়া দেখি বরপক্ষের বড় বিপদ। কেন এত বিপদ কেন? বাতাস বাহকের বায়না লইয়েছিল। বায়না মানে ওই যে অ্যাডভান্স করে না, বাতাস বাহক মানে কি? ট্রান্সপোর্টেশন।
মানে বাতাস বলছিল যে আমি তোমাদের ট্রান্সপোর্ট করব, একটা ফুলের সাথে আরেকটা ফুলের কিভাবে মিলন ঘটে, বাতাসের মাধ্যমে এই ফুলের পরাগরেণু উড়ে গিয়ে ওই ফুলে যায় পড়ে না, সুতরাং বাতাসকে এই জায়গায় ট্রান্সপোর্টার হিসেবে ধরানো হয়েছে। কিন্তু বাতাস সে এখন সময়কালে উপস্থিত হইতেছে না, বাতাস আর বইতেছে না, কিন্তু বাতাস টাকা নিয়ে ভাগিয়ে গেছে। এখন তাদের বড় বিপদ না তখনও, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেউ খুঁজিয়া পায় না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকা দিকের কুল যায়, কুল যায় মানে কোনো মেয়ে পক্ষে যখন দেখবে যে বরপক্ষ আসতেছে না, তখনই মেয়ের বংশ মানে সবাই লজ্জা পায় না যে আরে আল্লাহ আমার মেয়ে কি বিয়া হবে না। সো মল্লিকা পক্ষের মান সম্মান যাইতেছে দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বাহকের কার্য সে কিভাবে করছে, যে গোলাপের পক্ষরে ধৈর্য জাগায় নিয়ে মল্লিকার বাড়িতে নিয়ে গেছে নাকি সে, লাস্টে বোঝা যাবে কিভাবে করছে। বরযাত্রী সকলে তুলিয়া লইয়া, ওয়ালাইকুম আসসালাম, 9:56 বাজে বাবা। আমার আরেকটা কোচিং ছিল, ওখানে আসলাম, বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে বাংলাকেও প্রায়োরিটি দেওয়া উচিত। আজকে স্কুলে বাংলা পরীক্ষা কেমিস্ট্রি পরীক্ষা, ওই জন্য তাও যে তুমি আসছো আমি তো এতেই অনেক খুশি। কোন সাবজেক্ট করতে গেছিলাম? ম্যাথ। পরীক্ষা হলো বাংলা আর কেমিস্ট্রি, করতে গেলাম ম্যাথ। ও তুমি কেমিস্ট্রি সাজেশন দাও? বাহ, মাল্টিটাস্কার তো। স্কুলের টিচার হইলি সে মানে কেমিস্ট্রি থেকে ম্যাথ পড়ে তো? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। কমন পড়ে? কোশ্চেন কি সে করে? আচ্ছা, যেখানে ছিলাম আমরা আমরা একটা বিবাহের মধ্যে ছিলাম, তুমি বিয়ের মাঝখানে অতিথি হিসাবে ঢুকে গেছো, ফুলের ফুলের বিয়েটা চলতেছিল। আচ্ছা, তো যেখানে ছিলাম যে সে যেহেতু বাহককে পাওয়া যায়নি, বাতাসকে পাওয়া যায়নি ট্রান্সপোর্টেশন হিসেবে, লেখক নিজেই তাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে মল্লিকা ফুলের বাড়িতে। সেখানে দেখিলাম কন্যাকুল, মানে কন্যাকুল মানে বংশ, কন্যার বংশ, সকল ভগিনী, ভগিনী মানে বোন, কন্যার যে যত কাজিনরা আছে সকল কাজিন আল্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। মানে এই যে বিয়ে হবে, বিয়ের সময় সে তারা কন্যাকুল কি করছে, ঘুমটা সরাই দিছে, মুখ ফুটাইয়া মানে একটু ফুলের ফুটছে, পরিমল ছুটাইয়া মানে স্মেল ছুটছে, সুখের হাসি হাসিতেছে। মেয়ের পক্ষের কাজিনরা যেটা থাকে অনেক হাসাহাসি করে। দেখিলাম পাতায় পাতায় জরাঝুরি, গন্ধের ভান্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে, মানে চারদিকে পাতায় পাতায় জরাজরি হইতেছে, গন্ধের ভান্ডার খুলে গেছে, রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে, মানে মেয়ে পক্ষের এত রূপের ভান্ডার সব ভেঙে চলে যাচ্ছে। জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ, এও মানে কি জানো? এওগণ মানে হলো যাদের স্বামী আছে তারা বিধবা না, সধবা। বিধবা মানে হলো যাদের স্বামী আছে কিন্তু মানে স্বামী মারা গেছে, আর সধবা মানে হলো তারা নিউলি ম্যারিড টাইপের, ঠিক আছে? তো কে কারা কারা ছিল মেয়ে পক্ষে? জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা। ছেলে পক্ষে কারা কারা ছিল মনে আছে? ছেলে পক্ষে কিন্তু আমি বলছিলাম জবা ছিল, তারপর গন্ধরাজ ছিল, তারপর চাপা, অশোক, কুটস, কুরুবক, এরা সবাই ছিল। আর মেয়ে পক্ষে হলো জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা। তারা কি করে? এই ওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিলেন। স্ত্রী আচার করিয়া মানে ওই যে গেটে ধরে না যে টাকা পয়সা না দিলে ঢুকতে দিব না, বা ওই যে একটু শরবত টরবত খাওয়ায় ঢুকায়, সো তারা তাদেরকে ওই যে কংগ্রাচুলেট মানে গ্রিটিংস করে তাদেরকে প্রবেশ করাইছে। দেখিলাম পুরোহিত উপস্থিত, পুরোহিত এখানে আসেন। নসীবাবুর নবম বর্ষিয়া কন্যা। গল্পে কিন্তু আবারও ফোর্থ ওয়াল ব্রেক হবে। ফোর্থ ওয়াল ব্রেক মানে বোঝায় গল্পের মেইন কন্টেক্সট থেকে লেখক আবার ইন্টার করবে। নসীবাবুর নবম বর্ষীয় কন্যা, এখানে তোমার গল্পটাকে কানেক্ট করতে হবে। গল্পের শুরুতে বলা হয়েছিল লেখক কোন জায়গায় বসে একটু মাল খায়া মাতাল অবস্থায় আছে, তিনি কিন্তু নসীবাবুর বাগানে বসেছিলেন। এইখানে আবার কানেক্ট করা হলো নসীবাবুর নবম বর্ষিয়া কন্যা। নবম বর্ষিয়া মানে 9 বছরের, কন্যা মানে 9 বছরের মেয়ে। তার মানে সে যে বাগানে বসে আছে সেই বাগানের যে মালিকের 9 বছরের মেয়ে। জীবন্ত কুসুম রূপিণী, জীবন্ত কুসুম, কুসুম মানে ফুল, আর ওই মেয়েটার নামও কুসুম, কিন্তু সে কি আসলে ফুল? সে তো ফুল না, তাই তারা বলছে সে জীবন্ত কুসুম, মানে তার সে হলো হিউম্যান বিইং। হিউম্যান কুসুম নামের একটা মেয়ে, সে কি? সে এখানে পুরোহিত অবস্থায় আছে, বুঝতে পারছো? পুরোহিত মানে যারা বিয়েটা পড়াবে। এই কুসুমলতা সুতা হাতে লইয়া দাঁড়িয়ে আছে, মানে মেয়েটার নাম হলো কুসুমলতা, দাগাইতেলে কুসুমলতা, নসীবাবুর নবম বর্ষিয়া কন্যা, সুতা হাতে দাঁড়ায় রয়েছে। এখানে বিয়েটাকে বোঝানো হয়েছে যে সুই সুতা দিয়ে দুইটা ফুলকে যদি একসাথে আমি গাইথা দেই, তার মানে দুইটা ফুলের মধ্যে বিবাহ ঘটবে। আর এই বিবাহটা ঘটাবে কে? নসীবাবুর কন্যা, কারণ সেই তো সুই সুতা দিয়ে ফুলটাকে বাঁধবেন, বুঝা গেছে?
মানে এতক্ষণে যে ওই যে ইমাজিনেশনের সাথে উনি কিন্তু রিয়েলিটি কানেক্ট করতেছে গল্পের লাস্ট অংশ আইসা। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন, মানে কন্যার বাবা তার মেয়েকে দিয়ে দিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁট ছাড়া বাঁধিয়া দিলেন। যে হিন্দু ধর্মে দেখবা যে যে কি যেন শাড়ির কণার সাথে পাঞ্জাবির কণা লাগায় গাঁট ছাড়া বাঁধে না, সো এই যে নসিবাবুর যে কন্যা সে তাদেরকে সুতায় গেছে গাঁট ছাড়া বাইধে দিচ্ছেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল, বরকে বাসর ঘরে নিছে, কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কেন বাসর ঘরে যাওয়ার পরে অন্যান্য ফুলরা, রসময়ী মধুময়ী সুন্দরী ফুলরা তাকে কেন ঘিরে বসবে। আই ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার। আচ্ছা, তাহা কি বলিব, প্রাচীনা ঠাকুরানী দিদি টগর, তার মানে কাকে ঠাকুরানী দিদি বলা হয়েছে? টগরকে, ঠিক আছে। টগর ফুল সাদা প্রাণ, মানে সাদা রঙের কালার দাগাই, প্রাণে বাঁধা রসিকতা করতে করিতে শুকাইয়া উঠিলেন। মানে সে বরের সাথে এত রসিকতা করছে, এত ঠাট্টা করছে যে সে একদম শুকাইয়ে গেছে, তার আর কোনো ইয়া নাই আর কি, শরীরে কোনো। আচ্ছা আচ্ছা, তারপর দেখো রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। মানে রঙন ফুল দেখছো, লাল রঙের একটা ফুল আছে, আমরা ছোটবেলায় রঙন ফুলটাকে ছিঁড়তাম, ছিঁড়ে রঙনের ইয়াটা টান দিলে এটা খুব মিষ্টি একটা স্বাদের রস পাওয়া যায়। খাইছো তোমরা কখনো? আমাদের বাগানে ছিল, স্কুলে আছে না, রঙন হলে এরকম থোকা থোকা হয়, ছোট 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 ফুল একসাথে অনেকগুলো 100-200 ফুল হয়, এটা টান দিয়ে ওটার মধ্যে পিঁপড়াও থাকে মাঝে মাঝে, আমি পিঁপড়াও খাই হয়েছিলাম। আচ্ছা, তো এই রঙন সে কি করতেছে, রাঙা মুখে হাসি ধরে না। তার মানে আমরা কিন্তু মেয়ে পক্ষে অনেকগুলো পাইছি, কি কি, জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা, এই পাশে পাইছি রঙন, আর পাইছি টগর, আবার সামনে পাবো জুই। দেখো জুই, কর্ণের সই, জুই কর্ণের সই। সই মানে কি জানো? মানে মেয়ে পক্ষে দেখবা মেয়ের সাথে সাথে ছেলের সাথে সাথে নিদবর হিসেবে ছিল না কে, সেউতি, ঠিক মেয়ের সাথে আবার মেয়ের একদম সই সাথী হিসেবে বসে থাকে কে, জুই। কন্যার কাছে গিয়ে শুইল, হাউ, মানে আসলে একটা ছেলে, এটা ফুলের বিয়ে হয়েছে, বাসর ঘর, সেখানে কন্যার সাথে গিয়ে তার বান্ধবী শুইছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, রজনীগন্ধাকে বর, দেখো আবার আরেকজন পাওয়া গেছে, রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। মানে রজনীগন্ধা ফুলটা কিন্তু দেখবা একটু, মানে অনেকগুলো ফুল ছড়ায় ছড়ায় থাকে না, দেখতে একটু ফুল কিন্তু রাক্ষসীর মতো লাগে। তো এই জন্য বর তারে তামসা করে, সে যে শালীদের সাথে দুষ্টামি করে না বররা, সে দুষ্টামি করে বলতেছে যে তারকা রাক্ষসী, মানে তার কেমন একটা নাম হইতো কারো, এই রাক্ষসী বলছে, দাগাই দিলে রজনীগন্ধার রাক্ষসী বলে তামাশা করিছে। বকুল একে বালিকা, তার মানে আরো একটা নাম পাওয়া গেছে বকুল, সে বালিকা, মানে সে এখনো বয়স তার হয় না, সে যুবতী হয় নাই, কিন্তু তাতে যত গুণ তত রূপ নহে। মানে বকুল ফুলের চেহারাও তো সুন্দর না, কিন্তু বড় গুণ, মানে অনেক স্মেল, অনেক তার মানে ঘ্রাণ, এই জন্য বলছে বকুল বালিকা হইলেও তার রূপ এত বেশি না, কিন্তু গুণ অনেক বেশি। এক কোণে চুপ করিয়া বসিয়া রইল। আর ঝুমকা ফুল, আর একটা ফুল পাওয়া গেছে ঝুমকা ফুল, বড় মানুষের গৃহিণীর মতো মোটা লাল শাড়ি, নীল শাড়ি পরিয়া ছড়াইয়া জমকাইয়া বসিল। আই মিন বিয়ে বাড়িতে গেলে তুমি দেখবা কিছু বড় লোকের বউ আছে যারা অনেক ভারী নীল রঙের শাড়ি পরে এসে ছড়াই দিয়ে বসে থাকে। এইখানে এই বিয়ে বাড়িতে কে সেটা? ঝুমকা ফুল, বড় মানুষের গৃহিণী, গৃহিণী মানে বউ বা বধূ, ঘরের বউ আর কি, মোটা নীল শাড়ি, জমকালো শাড়ি পরে জমকাইয়া বসে আছে। তখন এইবার কিন্তু গল্পে টুইস্ট চলে আসবে। কমল কাকা, ওঠো বাড়িতে যাই, রাত হয়েছে। ও কি ঢুলে পড়বে নাকি? মানে তার মানে এতক্ষণ সে যে মাল খায় টাল হয়ে সে ফুলের বিবাহ দিতেছিল, এইবার সে ব্যাক টু দ্য রিয়েলিটি, তারা এসে কেউ ধাক্কা দিতেছে। হ্যাঁ, তার মানে গল্প লেখকের নামও পাওয়া গেছে। দাগাই গল্প লেখকের নাম কি? কমল কাকা। দাগাইছো? ওঠো বাড়িতে যাই, রাত হয়েছে। ও কি ঢুলে পড়বে যে, মানে তার বিয়ে দিতে দিতে সে কিন্তু স্বপ্নে রাত বানায় ফেলছে এবং দিনেও রাত হয়ে গেছে। কুসুমলতা এই কথা বলি আমার গা ঠেলিতেছিল। তার মানে গল্পের সেকেন্ড ক্যারেক্টার কুসুমলতাও চলে আসছে। একটু আগে কিন্তু আমরা কুসুমলতার পরিচয় পাইছি। কে সে? নসিবাবুর নবম বর্ষীয়া কন্যা, ঠিক আছে, 9 বছরের মেয়ে কুসুমলতা। তারা এসে ধাক্কা দিতেছে, বলছে বাড়ি যাবে না, রাত হয়ে গেছে, তুমি এখন বাগানের মধ্যে বসে আছো এবং ঘুমে ঢুলে পড়ে যাইতেছো। চমক হইলে দেখিলাম কিছুই নাই। চমক হইলে মানে এখানে নট এই চমক কোচিং সেন্টার, ইংলিশ ভার্সন কোচিং না, এখানে চমক বলতে বোঝানো হইতেছে যে ঘুমের চমক কাইটা যাওয়ার পরে, ঠিক আছে, চমকানোর পরে সে দেখলো দেখিলাম কিছুই নাই। একটু আগে ফুলের বিবাহ দিল, এত বড় আয়োজন, বর কন্যা বাসর রাতে সে লাইভ ইয়া দেখতেছিল, তার মধ্যে এখন কি কিছুই নাই। পুষ্প বাসর কোথায় মিশিল, যে ফুলদের যে বাসর ঘর সেটা কোথায় চলে গেল। মানে দেখছি ওনার কিন্তু প্রথমেই এই প্রশ্নটাই মাথায় আসছে যে মনে করিলাম সংসার অনিত্যই বটে। অনিত্য মানে ইররেগুলার, মানে নিয়মিত না, সংসারটা এই আছে এই নাই, এরকম, এই দেখো এই আছে এই নাই। সে রম্য বাসর কোথায় গেল, মানে এই যে বাসর সে দেখছে এটা কোথায় গেল। সেই দর্পণ, সেই হাস্যময়ী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল, শেষরালো। সে ছেলে পক্ষরে খুঁজতেছে না, সে মেয়ে পক্ষরে খুঁজতেছে। সে কি বলছে? হাস্যমুখী, যে সে হাসতেছিল যে মেয়েরা, শুভ্র স্মিত সুধাময়ী, মানে
হালকা হাসি স্মেলওয়ালা সেই মেয়েরা, পুষ্প সুন্দরী সকল ফুলের যে সুন্দরীরা, তারা কোথায় চলে গেল? যেখানে সব যাইবে সেইখানে, সব যাইবে বলতে বোঝানো হয়েছে সবারই তো একসময় মৃত্যু হবে, সেই মৃত্যুর মুখে সবাই চলে গেল। স্মৃতির দর্পণ তলে, ভূত সাগর তলে, মানে বুঝাইছে যে আমরা যেমন সবাই একসময় মিলে যাব স্মৃতির সাগর তলে, ভূগর্ভে মাটির মধ্যে মিশে যাব। তাহলে এরা কি তারাই বুঝাইতেছে? মানে সেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্র গিয়াছে বা যাইবে, মানে সবারই তো একসময় মৃত্যু হয়, সেই ধ্বংসপুরে তারা কি সবাই ধ্বংসপুরে চলিয়ে গেল? এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়ে যাইবে। উনি বলতেছে জীবনের শেষ পর্যায়ে একসময় কিয়ামত চলে আসবে, এই বিয়েটা যেমন বাতাসে মিলে গেল, পুরো পৃথিবী কিন্তু বাতাসে মিলে যাবে, সেখানে চলে গেছে। উনি যে মাল খাইছে এটা বোঝা যাইতেছে। কই উনি ছিলেন ফুলের বিবাহে, এখন কোথায় চলে গেছে? উনি একদম মানে স্পিরিচুয়াল কথাবার্তা, একদম সাধু টাইপের কথাবার্তা বলতেছে। ফুলের বিয়ে থেকে উনি বলছে কি পৃথিবীর মানুষ সবাই মারা যাবে, এরা ওইভাবে মারা গেছে। এটা হয় একটা মানে নেশার একটা পর্যায়ে মানুষের মনে এই ধরনের থিঙ্কিং আসে। ঠিক আছে, কুসুম বলিল ওঠো না, কি করছো? মানে কুসুম তারে আবার ধাক্কা দিছে, বলছে ওঠো না, তুমি এইসব কি নিজে নিজে বলতেছো? আমি বললাম দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। সে বিয়ে নাকি দিতেছিল। ঠিক আছে, খুব ভালো কথা। নেক্সট পেজে কুসুম হেসে হেসে দাঁড়াইয়া আদর করে জিজ্ঞেস, কার বিয়ে কাকা? আমি বলিলাম ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি আমিও যে ফুলের বিয়ে দিয়েছি, মানে ওই যে কুসুমলতা কিন্তু কি পুরোহিত ছিল, সেও কিন্তু একটা ফুলের বিয়ে দিয়েছে। তার মানে তার স্বপ্নের সাথে রিলেটেড। যখন নেশাতুর অবস্থা সে চোখ খুলে তাকাইতো, তাকায় কিছু কিছু তো দেখছে, দেখে সে একটা জোড়াতালি দিয়ে গল্প বানাইছে, আমিও ফুলের বিয়ে দিয়েছি। কই এই যে মালা গেঁথেছি, মালায় দেখতে পাইলো, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। গল্পের টুইস্ট এইখানেই। উনি বর হিসেবে কাকে দিছিল? গোলাপ ফুল। আর কন্যা ছিল কি মল্লিকা ফুল। কুসুমলতার হাতে যে মালা আছে সেইখানে উনি দেখতে পাইলো সেই মালার মধ্যে মল্লিকা ফুলও আছে, গোলাপ ফুলও আছে। তার মানে এতক্ষণ স্বপ্নে সে যাদের সাথে যাদের বিয়ে দিছে কুসুম, তাদেরকেই বিয়ে ঘটাইছে। অর্থাৎ সে ওই যে বললাম নেশাতুর অবস্থায় স্বপ্ন এবং বাস্তবের একটা যোগ সাজে ঘটাইয়া সে একটা বিয়ে ঘটাই দিছে। বুঝতে পারছেন? তোমার ইচ্ছা করতেছে খাইতে সেটা? সস্তা নেশা, আমার মনে হয় জুতার গাম খাইছে। এত সস্তা নেশা এটা স্যার আর হইতে পারে না। সুজানা চৌধুরী অ্যাড হয়েছে, এখন বাজে 10টা 7, 23 মিনিট একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড ক্লাস করার জন্য সে কিন্তু রেডি হয়েছে 10টা 30 পর্যন্ত। হ্যাঁ, 9টা থেকে 10টা 30। তুমি আসলে আধা ঘন্টা দেরি করে আসতে, তো তুমি ভাবছো হয়তো 11টা পর্যন্ত, নাকি আরো আগে ভাবছিলে যে 10টায় শেষ হবে? আমি আসলে বাংলার নিয়ে যে এত এক্সপেকটেশন রাখবো যে 11টা পর্যন্ত ভাববে, সবসময় লেস মনে করবে। লেস এক্সপেকটেশন লেস কষ্ট। আমার বছর ছিল 11টায় 10টা ভাববে। যেমন কোথায়? আচ্ছা, তাহলে বেরোইছি কিভাবে? 9টায় বেরোয়, ভাবছো 10টায় ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, আসলে পাঠ পরিচিতি পড়ি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা। লঘু রচনা মানে ছোট গল্প। কমলাকান্তের দপ্তর গ্রন্থের 9ম সংখ্যক লেখা ফুলের বিবাহ। দাগাই কমলাকান্তের দপ্তর 9ম সংখ্যা। এই রচনায় হাস্যরসের মাধ্যমে স্যার আপনি প্রতিবেদন পড়াবেন না? এই যে আপনি এখন যুক্ত হইলেন, আপনার সম্মানে তো প্রতিবেদনটা পড়ানোই লাগে। আপনি যে বাকি অংশ ক্লাসটা করলেন না, সেই ক্ষেত্রে এখন কি করা যায়? আল্লাহ স্যার, আজকে আমার সিটি এক্সাম। আর মাহতাবিন তো এতক্ষণ ছিল, ও তো করাচ্ছেন, এজন্য চলে গেল। ঘুরে দেখাবো সিটি এক্সাম আমাদের এখানে কে উপস্থিত হয়েছে। সিটি এক্সাম সহ এখানে রাইদা উপস্থিত হয়েছে। তুমি এটা বিশ্বাস করতে পারো? কি রাইদা ক্লাসে আসছে। তুমি রাইদাকে চেনো না? ও, এমন কিছু করার নেই স্যার, আমার কেমিস্ট্রি নিয়ে অনেক বাজে অবস্থা। তুমি রাইদাকে কি দেখাবো ক্যামেরায়? দেখাবো না? ঠিক আছে, ঘুরে ফেলছি। কেমিস্ট্রি এক্সাম, ওরও কেমিস্ট্রি এক্সাম, কিন্তু সে ক্লাসে আসছে। যদি সে অন্য আরেকটা কোচিংয়ে গেছিল, হয়তো আমার ধারণা সে ওই কোচিংয়ে মিস হয়েছে, তো এই জন্য আসছে। মানে ওই কোচিংটা যদি চলতো তাহলে নিশ্চয়ই আসতাম না। এক্স্যাক্টলি, দেখছেন, আমি বুঝতে পারছি। সো সেকেন্ড অপশন বাংলা, আসলে সেকেন্ড অপশন হিসেবে খারাপ না। বাংলা নর্মালি থেকে স্যার বাংলা এক্সাম আমাদের সেকেন্ডেই আছে আজকে। সেই সেকেন্ডে থাকুক, মানে বাংলা নর্মালি মানুষের 7th 8th 9th অপশনে গিয়ে দাঁড়ায়, সেখানে কেউ সেকেন্ড অপশন হিসেবে বাংলা পড়তে আসছে। আমি এই জন্য আসলে 12th না, আচ্ছা আমি সরি স্যার আপনি প্লিজ আমাকে প্রতিবেদনটা পড়ান, আমি কিচ্ছু বুঝতেছি না এটা। ক্লাসে আসলে এই জন্য পড়ানো। আচ্ছা তোমরা বলো, প্রতিবেদন বইতে লেখা আছে, একদম স্পষ্ট হুবহু কায়দায় লেখা আছে, কিন্তু তাও প্রতিবেদনটা পড়াই দেবো। ঠিক আছে, আমি পড়াই দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা না স্যার, আমি বুঝি না। আর আমি শুধু একা না তো, মাহজাবিনও তো বুঝে নাই। না ঠিক আছে, ইটস ওকে, হইতেই পারে এরকম, তাই না? সবাই কি সব বুঝতে পারবে? আমাদের লাইফে কি আমরা সব মানুষদের বুঝতে পারি? বুঝতে পারি না। তাহলে এটা আমরা প্রতিবেদন কি বলবো? বানা কেন লিখতে হবে? বইতে তো লেখাই আছে, তাহলে বানানোর আর কি আছে? অবশ্যই টপিক সেম আসবে। এসএসসি তে সব হুবহু টপিক আসছে। এসএসসি কোশ্চেনটা বের করে দেখো,
তোমার বাংলা বইতে স্কুল তো এত ভালো না। সেটাও সমস্যা একটা, কিন্তু না সেই ক্ষেত্রে আসলে কি করার, টপিক দিয়ে বসবো ওটা কি হয় কি একটা টপিক যদি দেয় তাহলে ধরো রচনা বইতে যেগুলো আছে, রচনা বাইরে থেকে আসে, বইয়েরগুলো আসে না, অনুচ্ছেদ কি বাইরে থেকে আসে, রচনা আছে 12-14টা রচনা আছে, অনুচ্ছেদ কি বাইরে থেকে আসে, জাদুঘর বই মেলাগুলো তো আসে, তাহলে তো সেম বলাই থাকে, এগুলো তো কিন্তু সেম নাই। কেন এখানে কোথাও লেখা আছে আনসিন? হ্যাঁ আমাদের তো বলছি তোমাদের যেখানে একটা দিয়ে বই থেকে না আসবে না আসতে পারে এরকম বলেছে। এটা তো টিচাররা খারাপ লোক হইলে এই কাজটা করবে, কিন্তু উনি উনি যদি স্টুডেন্টদের ভালো চায়, এসএসসির প্রত্যেকটা বোর্ডে বই থেকে হুবহু প্রতিবেদন তুলে দেওয়া হয়েছে, প্রতিবেদন না সারাংশ সারমর্ম প্রতিবেদন অনুচ্ছেদ সবকিছু হুবহু তুলে দেওয়া হয়েছে। উনি কোন না স্যার, উনি সিনই দিবে বলছে, কিন্তু আমি তো বইয়েরটাই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা যেখানে ছিলাম সিন যদি দেয় তাহলে তো ভালোই। ওকে, আমরা যেখানে ছিলাম এখানে হাস্যরসের মাধ্যমে তোমাকে বিভিন্ন ফুলের নাম, মানে তোমাকে জোর করে উনি ফুলের নাম পড়াইছে, ফুলগুলোর গন্ধের তারতম্য, মানে কোন ফুলের স্মেল আছে, বর্ণের রকম ফের, মানে কোন ফুল দেখতে কিরকম এটা তোমাকে বুঝাইছে, অত্যন্ত সংবেদনশীলতার মাধ্যমে তুলে ধরছেন। কখন কোন ফুল ফুটে সেই পর্যবেক্ষণ এই রচনায় পাওয়া যায়, মানে সন্ধ্যার পরে কোন ফুল ফুটে, বৈশাখে কোন ফুল ফুটে, এগুলো সব এখানে দেখা যাচ্ছিল। বিয়ে অনুষ্ঠানে বাঙালির জীবনে বিশেষ করে বাড়ির শিশু কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে। ঠিক তেমনি এই অনুষ্ঠান বরকনে কেন্দ্রে থাকলেও বরকনের পিতামাতা কন্যের পরশী নারীরা নানা মাঙ্গলিক ব্রতে সম্পৃক্ত হন, মানে আমাদের সমাজে দেখবা বিয়ের সময় যে মেয়েরা যেমন সাজে, এখানেও ঠিক তেমনি সেভাবে মানে বরকন্যের যে বাবা মা প্রতিবেশীরা কিভাবে সাজতেছে এই অনুষ্ঠানে বরকনে কেন্দ্রে থাকলেও আছে, এটা তো গেল। ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত, ঘটকও থাকে, এখানেও ঘটক আছে, বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের কথা উল্লেখ করে অসাধারণ দক্ষতা বঙ্কিমচন্দ্র বাঙালির গ্রাহস্থ একটি অনুষ্ঠানকে আরো আনন্দদায়ক করে এখানে উপস্থিত করছেন। মানে আমাদের যেমন সমাজে বিয়ে হয় ঠিক তেমনি ফুলদেরও যে বিয়ে হয় এটাকে আনন্দময় হিসেবে উপস্থাপন করছেন। এখানে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনে অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছেন। ঢাকায় লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপন করছেন। তার এই রচনাভঙ্গি ও সাহিত্যবোধ বাংলা গদ্য সমাজ বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক, মানে তোমার এই গল্পটা পড়ার সময় একটু কৌতূহল জাগে যে কি হয়েছে না হয়েছে। আচ্ছা বহু নির্বাচনী দেখো, এক ফুলের বিবাহ গল্পে পাত্র কে ছিল বলো সাহিল, পাত্র কে ছিল? অপশন দেখে একটু বলতে হবে যে মল্লিকা, হ্যাঁ এখানে সবাই কেটে লিখো পাত্রী, কারণ অপশনে পাত্র কেউ নাই, শুধু পাত্রীর নাম আছে, মল্লিকা পাত্রী হবে এটা। এই গল্পে কন্যাকুল বলতে কাদের বোঝানো হয়েছে? কন্যাকুল কারা? ভ্রমর, বৃক্ষ, গাছপালা, ফুল। ভ্রমর তো ঘটক। বৃক্ষ, কারণ ওই বৃক্ষের গায়ে তো সব ফুলগুলো আছে না, তাহলে বৃক্ষের বাপি তো কন্যাকুল, মানে কন্যার বংশ। নিচের উদ্দীপকটি পরে 3 সংখ্যক প্রশ্ন উত্তর দাও। জমিদার জনার্দন ঘোষ মেয়ের বিয়ে দিতে গিয়ে একটা পাত্র খুঁজে বেড়াচ্ছেন, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রায়বাহাদুর সুভাষিস চৌধুরীর একমাত্র পুত্র দেবাশিসকে পাওয়া গেল। রূপে গুণে সে অতুলনীয়। উদ্দীপকে দেবাশিসের সাথে ফুলের বিবাহ গল্পের কি সাদৃশ্য আছে, মানে গল্পের কার কার সাদৃশ্য আছে? যারে অনেক খোঁজাখুঁজির পর রূপে গুণে যে অনন্য, গন্ধরাজ, গোলাপ, রজনীগন্ধা। শুধু গোলাপ হবে, কারণ গন্ধরাজের কিন্তু রূপগুণ দুইটাই ছিল না, গন্ধরাজের কিন্তু দিমাগ ছিল, তার মানে তার গুণ ছিল না। আর রজনীগন্ধারে বসে রাক্ষসী, তার মানে একমাত্র গোলাপ যার রূপগুণ দুইটাই আছে, সো 2 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা আমরা এখন একটু প্রতিবেদন পড়াই, আর নাহলে আমার মনে হয় সুজানা হার্ট অ্যাটাক করবে। সে কালকে থেকে যতবার মেসেঞ্জারে জানাইছে প্রতিবেদন প্রতিবেদন, আমি আসলে চাইছি একটু ক্লাসে আসুক, এই প্রতিবেদনটা শোনার জন্য হলো, তাই আমি আটকে রাখছি বিষয়টা। আসলে সে ক্লাসে আসে নাই, অনলাইনে যুক্ত হয়েছে। আচ্ছা আমরা একটা প্রতিবেদন দেখলেই বুঝতে পারবো। আসো যেটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট, 171 পেজ আছে বাংলা সেকেন্ড পেপার বই। আমরা আশাও করি না যে বাংলা ফার্স্ট পেপার বই যে আসছে এটাই তো অনেক, সেকেন্ড পেপার কি বের হবে সম্ভাবনা আছে? প্রতিদিন তোমরা এখন থেকে ক্লাসে আসলে সহপাঠটাও নিয়ে আসবে, হ্যাঁ 3টা বই একটু নিয়ে এসো, কষ্ট করো। সহপাঠ আমরা প্রতিদিন সহপাঠ পড়াবো। আচ্ছা দেখো, এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। সুজানা আর ইউ উইথ আস? ইয়েস স্যার। মনে রাখবা কোন একটা প্রতিবেদনের প্রথমেই হলো একটা হেডলাইন লাগবে, হেডলাইনটা একটা ক্যাচি হেডলাইন হইতে হয়। ক্যাচি হেডলাইন মানে তুমি এরকম লিখবা না তোমার বলছে সড়কের দুরবস্থা সম্পর্কে প্রতিবেদন, তুমি হেডলাইন তো লিখবা না সড়কের দুরবস্থা সম্পর্কে প্রতিবেদন। তুমি হেডলাইন লিখতে হবে কি, পত্রিকা আমরা মাঝে মাঝে টাইটেল দেখি না যে সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ, এই যে এটাই আছে জায়গায়, অথবা সড়কের করুণ অবস্থা, যাত্রীদের নাভিশ্বাস। বুঝতে পারতেছো? এই যে একটা ক্যাচি টাইটেল, এরকম একটা টাইটেল দিয়ে আন্ডারলাইন করতে হবে। এরপর শুরুটা কি হবে, প্রথমে তোমার নাম, তোমাকে মনে করতে হবে তুমি একজন পত্রিকার
প্রতিবেদক অথবা তুমি পত্রিকায় লেখাটা পাঠাইতেছো, তুমি প্রথমে নিজের নাম লিখবা, এখানে লিখছে যে হাসিবুল আলম, এরপর তোমার জায়গার নাম দিছে চাটখিল নোয়াখালী, এরপর হলো ডেটের পরে ডাবল দাড়ি, এইটা মাস্ট, ডাবল দাড়ি। তুমি চাইলে এটাকে আন্ডারলাইনও করতে পারো, তুমি চাইলে সবচেয়ে ভালো হয় এটাকে যদি তুমি ব্লু কালার পেন, অন্য কালার পেনে লিখো। বুঝতে পারছো সুজানা? লিখতে হবে কি, প্রথমে নিজের নাম, তারপর তোমার ঠিকানা, তারপর তোমার হলো ডেট। এখন ধরো তোমার কথার কথা তোমার বললো যে কি বলে এটাকে, যে উপরে তোমার টাইটেলে দিয়ে দিল যে তুমি মনে করো তুমি নোয়াখালী এলাকার বাসিন্দা, তো তুমি স্থানের নাম হাসিবুল ইসলাম লেখার পরে তুমি লিখলে বরিশাল, তখন কিন্তু তোমার মার্কস কাটা যাবে, কারণ তোমার অলরেডি ডিরেকশন দেওয়া হয়েছে তোমার বাড়ি কই, তাই না? এরপর তুমি যেটা প্রথম অংশে যেটা লিখবা একদম ডিরেক্ট কনটেক্সটে চলে যেতে হবে যে কি সমস্যা। প্রথম 3টা প্যারা হওয়া সবচেয়ে বেটার প্রতিবেদনে। প্রথম প্যারায় তোমার সমস্যা সম্পর্কে বলতে হবে যে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কুমিল্লার মনোহরপুর গ্রামের উপজেলার হাসনাবাদ পর্যন্ত, আচ্ছা মানে কি, জয়াক বাজার থেকে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত একটা সড়ক আছে, এই সড়কটা চলাচলের অযোগ্য হয়ে গেছে প্রায় 1 যুগ ধরে। এক যুগ মানে কত বছর? 12 বছর। এক যুগ যদি দশক বলে তাহলে 10 বছর। 12 বছর ধরে এই সড়কের কোনো সংস্কার মানে কোনো রিফর্ম হয় নাই, সুতরাং যাত্রীরা বেহাল দশায় আছে। তার মানে তুমি তোমার মূল কথার সামারি প্রথম প্যারায় নিয়ে আসছো, বুঝে গেছে? সেকেন্ড প্যারা সবচেয়ে ব্যাখ্যামূলক প্যারা, এই প্যারায় তুমি ইন্টারভিউ নিবা, এই প্যারায় কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কি সমস্যা হইতেছে, মানে এইগুলা লিখবা। আর লাস্ট প্যারায় তুমি সেকেন্ড প্যারা হলো তোমার প্রবলেম ওরিয়েন্টেড কথাবার্তা, মানুষজনের কি সমস্যা হইতেছে। আর লাস্ট প্যারায় তুমি তার কাছে আবেদন করবা যে আমি এখন চাই যে ভাই আমার এটা একটু প্লিজ করে দেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, এরকম। সেকেন্ড প্যারায় দেখো কি বলছে, মঙ্গলবার দুপুরে সরেজমিন মানে ইন পার্সন তারা ইনভেস্টিগেট করতে গেছে, যা দেখা গেছে 12 কিলোমিটারের সড়কে পুরোটাই গর্তে ভরা, এই বাজার থেকে এই পর্যন্ত মাটি সরে গেছে এতগুলো, মানে তুমি এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিতে পারো। তোমরা বলো আমরা যেদিন সেখানে গেছি সেদিন গিয়ে দেখলাম একটা ছোট বাচ্চা অটোর মধ্যে ছিল এবং 2টা অটোরিকশা অথবা অটোরিকশার ট্রাক মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে সেখানে স্পট ডেড। আর তুমি যদি এতটা ভায়োলেন্ট না হইতে চাও, তুমি বলবা 3 জন মাসুম বাচ্চা তারা আহত হয়েছে, কারণ এখানে বাচ্চা লেখা আছে। কারণ এটা মানে বাচ্চার কথাটা বলার কারণে এই জায়গায় যেটা আছে যে স্কুল আছে আশেপাশে, যেহেতু ছোট বাচ্চাদের জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় তার মানে বিষয়টা আরেকটু বেশি মানে জোরালো হবে। প্রতিবেদনটার ডিমান্ড যে ইউএনের কাছে আমরা লিখবো যে ঠিক আছে, যে বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হইতেছে, তার মানে আমরা কি করব, তার মানে দ্রুত এই জায়গায় সরকারে করতে হবে, সংস্কার করতে হবে। আচ্ছা, তো যেখানে বলতেছিলাম আর এই স্কুলে যেহেতু প্রায় 30টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, নিয়মিত শিক্ষার্থীরা যাতায়াত করে এবং বিগত 2019 সালে সড়কটা দেবে গিয়ে নিচের বালু বের হয়ে আসছে, ঠিক আছে? প্রতি বর্ষায় বৃষ্টিপাতে কাদায় সড়কটা একাকার হয়ে যায়, অনেক কাদা হয়, মানুষজন হাঁটতে পারে না, রাস্তা পার হইতে পারে না, মানে রাস্তার মধ্যে গর্তে পড়ে বিভিন্ন সময় গাড়ি উল্টায় যায়, তখন চালক সহ যাত্রী আহত হয়, মানে সব সমস্যার কথা এখানে তুমি সেকেন্ড প্যারায় বলে ফেলছো। এইবার থার্ড প্যারায় এই এলাকার মানুষ, এই যে চাটখিল ইউনিয়নের মানুষজন মনে করে এই সড়কটা তাদের প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ায় চলতেছে, অতএব সরকারের বা অতএব কর্তৃপক্ষের এই বিষয়ে একটু নজর দেওয়া প্রয়োজন। এটি মেরামত করার জন্য আমরা বিভিন্ন সময় আবেদন করছি, কিন্তু আবেদন কখনো মঞ্জুর হয় নাই। তাই এলাকাবাসীর দাবি সড়কটি যেন অতি দ্রুত সংস্কার করে জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসা হয়। সুজানা, তুমি কি বুঝতে পারছো? স্যার সেকেন্ড প্যারায় আমার হচ্ছে কি, আমি ফার্স্ট প্যারায় যে সামারিটা করি না, সামারি আর সেকেন্ড প্যারা সেমই হয়ে যায়। না 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 না, ফার্স্ট প্যারায় হলো তুমি সমস্যার মানে একদম সামারি বলতেছো যে আমার এই এলাকায় বাড়ি, এই এলাকার এই রাস্তায় এত কিলোমিটার রাস্তায় সমস্যা, এই রাস্তাটা সংস্কার করা দরকার। সেকেন্ড প্যারায় তুমি যেটা বলবো ওটাকে এলাবোরেট করতে হবে, যে তুমি নিজে গেছো, গিয়ে তুমি একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাইছো, তুমি দেখছো রাস্তায় খানাখন্দ আছে, তুমি দেখছো সেখানে 30টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তুমি দেখতেছো রাস্তার মাটি বের হয়ে আসছে, তুমি দেখছো সেখানে অনেক গর্ত আছে, সেই গর্তের মধ্যে গাড়ি উল্টা যাইতেছে, তার মানে ঘটনাটার একদম প্র্যাকটিক্যাল একটা বর্ণনা। তুমি চাইলে এখানে ইন্টারভিউ অ্যাড করতে পারো। সেখানে আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি যে লাল মিয়ার সাথে কথা বলছি, লাল মিয়া বলতেছে যে আমাদের তো এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে আমরা লাল হয়ে যাই, এরকম একটা তুমি ইন্টারভিউ তুমি এখানে অ্যাড করতে পারো। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন? স্যার আর লাস্টের প্যারায় কি করব? এক্সাম্পল মানে লাইভ এক্সাম্পলের সাথে কি করব? আমরা যেমন এই যে আবেদনপত্রে বলি না যে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, আপনি আমার এই অ্যাপ্লিকেশনটি মানে গ্রহণ করে আমাদেরকে বাধিত করিবেন, তাই না? এইটা হলো ওরকম যে আপনার নিকট, আপনাদের মানে কর্তৃপক্ষের নিকট আমাদের দীর্ঘদিনের দাবি, আপনারা আমাদের এই সমস্যার বিষয়ে নজর দিবেন। বিভিন্ন সময় আমরা আবেদন করলে আবেদন কখনো মঞ্জুর হয় না, কোনো প্রতিকার আমরা পাই নাই। সো এলাকাবাসী সকলের
এই দাবি মেনে আপনারা আমাদের এই কষ্ট লাঘব করতে সক্ষম হবেন বলে আমরা মনে করি। বুঝতে পারছো? তো স্যার আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বলছেন ওইটা কোথায় দিব? তোমার সামনে কি বইটা খোলা নেই বাবা? হ্যাঁ। তো বইটা খোলা থাকলে তো আমি মাঝখানে মিডল পয়েন্টে নাই, মাঝখানে প্যারায় অ্যাক্সিডেন্টের কথা আছে, প্রথম প্যারায় সামারি, সেকেন্ড প্যারায় সমস্যার বর্ণনা এবং অ্যাক্সিডেন্টের কথা, থার্ড প্যারায় হলো তোমাদের ডিমান্ড। বোঝো নাই এখনো? হ্যাঁ বুঝছি। অ্যাক্সিডেন্টের কথা তো ওখানে আছে, দেখো ওই যে রাস্তায় পড়ে গিয়ে চালক সহ 3 জন যাত্রী আহত হন, পাইছো? সেকেন্ড প্যারা লাস্ট লাইনে আছে। হ্যাঁ। আর চেষ্টা করতে হবে একদম নামটাম ধরে লিখতে, কারণ তুমি এলাকার একজন মানুষ হয়ে তুমি প্রতিবেদন লিখতেছো। তুমি যদি বলো রাস্তার মধ্যে, এর চেয়ে তুমি বলবা যে এই গ্রামের নিকট ওই রাস্তার কাছে, এভাবে বললে আরো বেটার হয়, তখন বিশ্বাসযোগ্য হয় প্রতিবেদন। আমি তো মানে এখানে যেমন নোয়াখালীর কথা বলছি, নোয়াখালীর তো রাস্তাঘাট আমার ছিল না। তাহলে তোমার এলাকার রাস্তাঘাট দিয়ে দাও, যদি ডিরেকশন না থাকে, নাম মানে যদি মানে প্রশ্নে না লেখা থাকে তোমার বাড়ি নোয়াখালী, তাহলে তুমি তোমার বাড়ি যে কোনো জায়গায় দিতে পারো। দেওয়া আছে, তখন আমি কি করবো? দেওয়া থাকলে ওইটাই লিখতে হবে, তখন তুমি বানায় লিখো, তোমার তো এক্স্যাক্টলি নোয়াখালীর জায়গা লাগবে না, কারণ টিচার তো নিশ্চয়ই নোয়াখালী ভ্রমণ করে সেইখানে মানে স্থানের সাথে ক্রস চেক করবে না। তুমি ভিকারুন্নেসের সামনে বেইলি রোড, সিদ্ধেশ্বরী, রমনা কালী মন্দির এসবও লাগাই দিতে পারো। আবার টিচার হাসি হাসি দিয়ে ও মেয়েটার উপস্থিত বুদ্ধির প্রশংসা করে সে ফুল মার্কসও দিতে পারে। আমি যদি টিচার হইতাম আমি কিন্তু এই বিষয়গুলি এপ্রিসিয়েট করতাম, যে স্টুডেন্ট নোয়াখালীর এলাকার নাম জানে না, সে ঢাকার জায়গার নামগুলো ইউজ করছে, তাও লিখছে সে, তাই না? তো এটা তো একটা মানে উপস্থিত বুদ্ধির পরিচয়, এটা কেন নেগেটিভলি দেখা হবে? আচ্ছা, আমরা সহপাঠ আগের দিন পড়াইছিলাম, আই গেস এখানে 3 জনের কেউই ছিলেন না, আমরা সহপাঠের মিডল অংশে চলে আসছিলাম। সহপাঠ 1971, বই নাই, এখন কি করা? মোবাইল আছে সাথে? মোবাইল আছে তোমার সাথে? একবারটা মুখস্থ করে নিয়ে আসো। মোবাইল আছে তোমার সাথে বাবা? মোবাইলে বের করো, সহপাঠের পিডিএফ ডাউনলোড করো, খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। জি, আরো তাহলে চলে যাচ্ছ? আচ্ছা চলো না। ও আচ্ছা, সহপাঠ জুরাইন কোথায়? বনস্থিত একটা ইয়া আছে, চমক আছে। এই বছর 10 শুরু করার কথা ছিল, আমাকে আরিফ স্যার অ্যাপ্রোচ করছিল যে 10, 9, 10 শুরু করবে, আমাকে ওখানে ক্লাস নিতে হবে। হ্যাঁ কোনটা? 71? ও কইতেছে ভুলে গেবো, তুমি কইতেছে 71। হ্যাঁ 1971 অনেক চমৎকার, হুমায়ুন আহমেদ লিখছে না? হুমায়ুন আহমেদের লেখা জিনিস মানে মাথা নষ্ট জিনিস হবে। যারা বলে যে আমি ইয়া পছন্দ করি নাই, 1971 পছন্দ করি নাই, আমি বলতে খারাপ শোনায়, আর আমি বলবো যে সে আইদার ঠিক মতো পড়ে নাই অথবা তার রুচিতে সমস্যা আছে। যদি তুমি ঠিক মতো পড়ো 100% তুমি এই গল্পের প্রেমে পড়বা। উনি, আমরা যেমন 71 বললেই মনে করি না যুদ্ধ, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, উনি কিন্তু সেই অ্যাঙ্গেলে যায়ই নাই। উনি জাস্ট একটা দুইটা দিনের বর্ণনা করছে, একটা গ্রামের মধ্যে গ্রামের মানুষজনের জীবন, গ্রামের মানুষদের যে মানে হাসি কান্না আনন্দ, এই জিনিসগুলোকে উনি ব্যাখ্যা করছেন এখানে। বইপির বইপির তো আজকে তো শেষ হবে না 71। আমরা 71কে 3 ভাগে ভাগ করছি, আগের দিন ফার্স্ট হাফ পড়াই মানে 1/3 পড়াইছি, আমি মনে নাই আসলে। আসছিল দুইজন, আসছিল দুজন, নুহা আসছিল, সাজিদ মনে হয় তো দুপুরের ব্যাচে করছিল না সকালে করছিল। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখো, আমরা 7 নম্বর অঙ্কে ছিলাম, ওই বের করলাম না, ডাটা নয়, অসাধারণ। আচ্ছা, তো কাহিনীর প্রথম থেকে একটা খুব দ্রুত আমরা একটা ছোট সামারি করি। একটা গ্রামের নাম কি বলো? নীলগঞ্জ। এই নীলগঞ্জ গ্রামে মানে পাকিস্তানি মিলিটারি প্রবেশ করছে, কারণ তাদের ধারণা নীলগঞ্জ গ্রামের পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে মুক্তিযোদ্ধারা লুকায় আছে এবং তাদের পাকিস্তানি 2 জন
মেজরকে তারা গ্রেপ্তার করে মানে নিয়ে জঙ্গলের মধ্যে আটকায় রাখছে। এই ব্যাপারে তারা ইনভেস্টিগেট করতে এই গ্রামে তারা প্রবেশ করছে এবং গ্রামে প্রবেশ করার পরে গ্রামের মানুষদের জীবনে যে পরিবর্তনগুলো ঘটে যাইতেছে এইটাই এই গল্প। এইখানে দেখা যাইতেছে একজন আমরা শেষ যেখানে করছিলাম একজন মাস্টার, যে হেডমাস্টার স্কুলের, ওরা স্কুলের মধ্যে করছে, হ্যাঁ আজিজ মাস্টার স্কুলে ওরা যেহেতু ঘাঁটি বানাইছে, আজিজ মাস্টারকে ডাইকা আনা হয়েছে এবং তারা বিভিন্ন ভয় ভীতি দেখায় কথাবার্তা আদায় করা হইতেছে। এবং এখানে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবরা দেখা যেতেছে সে স্কুলের একটা রুমের মধ্যে আগে থেকে আটক এবং তার মুখ থেকে রক্ত পড়তেছে। এই দৃশ্য দেখে আজিজ মাস্টার ভয়ে করে দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমাদের 7 নম্বর অঙ্ক শুরু। দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবানুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। মীর আলীকে এই গল্পে একজন একজন ব্যক্তি আছে যার ছেলের নাম বদি, তার ছেলের বউয়ের নাম অনুফা এবং তাদের দুজনের বাচ্চার নাম পরিবানু। এই পরিবানুকে কোলে নিয়ে বসে থাকে। পরিবানুর বয়স 3। আজকে ভোরবেলাও সে বসেছিল, চা মুড়ি খাইতেছে। সে বাচ্চার সাথে কিছু আননেসেসারি কথাবার্তা বলতেছে। এরপরে তার চা আইনা দিল অনুফা, আইনা দিয়ে জিজ্ঞেস করতেছে যে মানে স্মেল অনেক সুন্দর বেরোচ্ছে, মিষ্টি হয়েছে কিনা। সে বলছে হইছে গো বিটি, জবর ভালো হয়েছে, জবর মানে অনেক ভালো হয়েছে। মুড়ির মধ্যে মুড়ি ভিজাই দিয়েছে, চায়ের মধ্যে চামচ দিয়ে খাইতেছে। এর মধ্যে পড়ি আইসা বলছে যে দাদা চা দাও। সে অ্যান্সার দিছে কি, ক্লাসিক বুড়া বাংলাদেশি, পুলাবান মানুষের চা খাউন নাই, পুলাবান মানুষ চা কেন খাইবো, হ্যাঁ পুলাবানে চা দেবে না। এরপর আরেকবার চাইছে চা দাও দাদা। তো দাদার মমত্ব আবার বাইরে হয়ে গেছে, একটা বাটি দেওয়া হয়েছে, সেই বাটির মধ্যে চা দেওয়া হয়েছে। কিন্তু ঠিক এই সময় এক ঝাঁক গুলি করা হইলো, হালকা মেশিন গানের কানে তালা ধরানো ক্যাট ক্যাট শব্দ। পরিবানু কান্না শুরু করলো। মীর আলী চায়ের পাতিল উল্টায় খাইছে, দৌড় দিছে। এতক্ষণ সে চা খাওয়ার জন্য এত আয়োজন করছে, চা আর খাইতে পারলো না। নীলগঞ্জের গ্রামে ছোটাছুটি শুরু হইলো। দ্বিতীয় একটা সৈন্য দল এসে ঢুকছে, মানে তাদের সেকেন্ড প্লাটুন এসে ঢুকছে। তারা মার্চ করতে করতে ঢুকছে। হুমায়ুন আহমেদের একটা ক্যারেক্টার কি জানো, উনি খুব সাধারণ একটা ঘটনা বর্ণনা করতে করতে টাং করে একটা কিছু ঢুকাই ফেলবে। এতক্ষণ আমরা কি দেখতে পাই, একটা বোরিং চা খাওয়ার গল্প দেখতে পাইছি। চাটা এত আয়েস নিয়ে ঢালতে যাবে, ঠিক ওই মুহূর্তে গুলির আওয়াজ, চা ছুটে পড়ে গেল, খাইতে পারলো না। ক্লাসিক হুমায়ুন আহমেদ। আচ্ছা, নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়েছে। এর মধ্যে বদিউজ্জামানের কাছে আমরা যাবো। সে কিন্তু তার বাজারে, তার দোকান আছে না 7 মাইল দূরে, মধুবন বাজারে সে যাচ্ছিল, হনহন করে হাঁটতেছিল। আমি এর মধ্যে মেইন লাইনগুলো পড়ে যাচ্ছি, প্রত্যেক লাইন পরে দেখলে তো আমার এটা আজীবন লাগবে। তো কিছু দূর আসার পর তার মনে হয়েছে এই সময় বাড়ি থেকে এত দূর যাওয়া আসলে ঠিক হইলো না। জংলা মাঠের কাছাকাছি আসতে সে দ্বিতীয় মিলিটারি বাহিনীটাকে দেখতে পাইছে। ওরা উত্তর দিক থেকে আসতেছে। বদিউজ্জামান ভয় পাইয়া দৌড়ায় জংলা মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে যায় লুকাইছে। হুমরি খেয়ে একটা নিচু গর্তের মধ্যে বসছে। সেই গর্তের মধ্যে 1 কোমর পানি, তাকে সম্ভবত কেউ দেখতে পায় নাই। সে 1 ঘন্টা সেই পানির মধ্যে বসেছিল। মিলিটারিদের এই সময় চলে যাওয়ার কথা, কিন্তু তারা যাইতেছে না। আশেপাশেই পিনপিন করে মানে শব্দ পাওয়া যাইতেছে, তাই সে চুপ করে ওখানেই বসে আছে। বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে লাগলো, কিন্তু তার মনে হলো মিলিটারি যেন এই জংলা মাঠটারে ঘিরেই বসে আছে, কারণ কিন্তু টার্গেট কিন্তু এই জংলা মাঠটাই না, সে ওইটা ঘিরেই বসে আছে। বদিউজ্জামান তার ফ্যাক্টরাই করছে, ওরা আসছে এই জঙ্গলটাকে টার্গেট করে। বদিউজ্জামান যায় লুকাইছে জঙ্গলের মধ্যে। বদিউজ্জামান আর উঠতে পারতেছে না। এর মধ্যে সে দেখবে সামনে একটা গিরগিটি তার দিকে তাকায় আছে, কিন্তু গিরগিটিটা সে হাত দিয়ে ইশারা করলে সরতেছে না। তো এমন একটা অবস্থা যে উইটা গিরগিটি ঝাড়িও মারতে পারতেছে না, চুপচাপ বসে আছে আর গিরগিটির দিকে তাকায় আছে। আবার নতুন একটা জায়গায় আমরা যাবো। জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে ছিল। ছাতিম মানে তারা মনে আছে যে আজিজ মাস্টারের সাথে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে গেছিল, এরপর তো সবাই বাইর করে দিয়েছে, খালি আজিজ মাস্টার রাইগে দিয়েছে। তারা এসে মসজিদের পাশে ছাতিম গাছের নিচে অপেক্ষা করতেছিল। আজিজ মাস্টার যেহেতু ফিরে আসে না, তার একটু টেনশনে পড়ে গেছে। এবার বিষয়টা কি, রাজমোহন মাইরা ফেলছে নাকি? মারলে তো গুলির শব্দ হইতো, গুলির শব্দ তো হয় নাই, মানে এইখানে তো গুলির শব্দ না, গুলির শব্দ অনেক দূরে। তো জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরাইলো। মতি মিয়ার পাগল শালা নিজাম এদিকে আসতে দেখা যায়, মনে হচ্ছে পাগল আসলে নিজাম হাসি হাসি মুখে আসতেছে, কিন্তু তার মধ্যে কোনো পাগলামির লক্ষণ নাই। মতি মিয়া ধমকে বললো কই গেছিলা। নিজামের হাসি আকর্ণ বিস্তৃত হলো। ঠিক এই সময় গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারের দ্বিতীয় দলটা গ্রামে আসছে। জয়নাল মিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারছে, বাকিরাও দৌড় মারছে। নিজাম শুধু হাসি হাসি করে দাঁড়ায় হয়েছে, সমস্ত ব্যাপারে সে মজা পাইতেছে, সে পাগলা। 8 নম্বর অঙ্ক শুরু হয়েছে।
ইমাম সাহেব একসময় বললেন দোয়া ইউনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব, এর মানে আমরা এবার স্কুলের মধ্যে প্রবেশ করছি। স্কুলের মধ্যে ইমাম সাহেব আর আজিজ মাস্টার আছে না, বলছে মাস্টার সাহেব দোয়া ইউনুসটা দমে দমে পড়েন, মানে তাড়াতাড়ি দোয়া ইউনুস মানে কি বিপদে বলে মানুষ পড়ে। আজিজ মাস্টার তাকাইলো তার দিকে, 3 ঘন্টা যাবো তারা এই রুমেই বসা। আজিজ মাস্টার পায়জামা ভিজায় ফেলার পর থেকে সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আজিজ মাস্টার অনেক ক্ষুধা লাগছে, তৃষ্ণাও হয়েছে, বেলা অনেক হয়েছে। অন্য সময় হইলে, এত দেরি হইলে মালা খোঁজ নিত, মামা ভাত বাড়ছি আসেন। মালাকে জানো তো, মালা হলো আজিজ মাস্টার যে বাড়িতে থেকে জয়নাল মিয়ার মেয়ে, তারা মামা বলে ডাকে। কিন্তু সে তার ভাগ্নিরে পছন্দ করে, সে 15 বছরের ভাগ্নিরে সে বিবাহ করিতে চায়, তারা দেখলে লজ্জা পায়। কেন কিন্তু আমার টেনশনে ফালাই দিলা। হতে পারে। মালার বয়স কত, 13 না 15? ওই সময় ওটাই নর্মাল ছিল। পাইছি না, বাসায় গিয়ে খুঁজতে হবে, এখন সময় কম। আচ্ছা দেখো, গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না আনছে আজিজ মাস্টার, খুবই বাহারি জিনিস। 2টা আয়না পাশাপাশি, একটা নর্মাল আয়না, অন্যটা অন্যরকম। সেইখানে মুখ অনেক বড় দেখা যায়, মানে মেয়েদের মেকআপ করার সুবিধার্থে একটা আয়না, ওটা মানে জাস্ট আয়না ধরলে চেহারা খুব কাছে দেখায়। আয়নাটা দেয়া মানে দিবে কিনা এটা নিয়ে আজিজ মাস্টার 1 সপ্তাহ ভাবছে, পরে সে দিছে। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো, মুখ বড় দেখাইলে কি লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলছিল, সাজগোজের সুবিধা হয় ভাবি। কি সুবিধা, এটা তো ব্যাখ্যা সে করতে পারে নাই। আবার ইমাম তারা বলছে, মাস্টার সাহেব জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজটা পড়া দরকার, বের ওদের কাছে পানি চাইবো। ওই দেখেন এবার আবার ইমাম তারা পিঞ্চ মারবে, আপনি তো নামাজ পড়তে পারবেন, আপনার শরীর তো না পাক, গোসল লাগবে, পেশাব করে দিচ্ছে। মানে দেখছো যে বিশাল একটা দুঃখের সিনারিও, তার মধ্যে হুমায়ুন আহমেদ একটা জোক ক্র্যাক করে দেয়। এরপর আজিজ মাস্টার ঘুমায় পড়ছে, ইমাম আর কথা বলতে পারতেছে না। এরপর আমরা নতুন একটা জায়গায় যাবো, নীলু সেন, যিনি গত রাতে এক পলকের জন্য ঘুমাইতে পারেন নাই। দোতলার যে ঘরটায় তার বিছানা, সেই ঘরের বারান্দায় সে গড়াগড়ি করতেছে। নীলু সেনের বোনপো মানে বোনের পোলা, তার চোখ বড় বড় করে দেখতেছে। রাত 2টার দিকে বলাই ঠিক করিল, বলাই মানে ওই যে বোনপোয়ের নাম, মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজার যাবে, পথঘাট এখন শুকনো, বদিউজ্জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাই দাবে তারা বলতেছে, এতক্ষণ বাঁচবো না রে বলাই, এতক্ষণ বাঁচবো না। বলাইয়েরও সেম ধারণা হইলো, যতক্ষণ হয়তো তার মামা বাঁচবে না। থাকা উচিত না। কেন উচিত না? কারণ সে মারা গেলে মামা সম্পত্তি সে পাবে। ব্যথাটা কোথায়? তল পেটে। বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পাইল না, নীলু সেনের মুখ দিয়ে গাজলা মানে সাদা ফেনা বাইরে দিতে লাগলো, তার সময় শেষ। এত বড় বাড়িতে মাত্র 2টা মাত্র মানুষ, বলাই ভয় করতে লাগলো, সর্বনাশে কি বিপদ। মামা বললেন, গ্রামের 2-1টা মানুষের ডাক দিয়ে নি, তুই নড়িস না, আমার সময় শেষ। একটু পরে সে ঘামতে লাগলো, একটু পরে সে শান্ত স্বরে, ব্যথা নাই, বলে ঠান্ডা এক গ্লাস পানি দে। দেখলো মামা সুস্থ হয়ে গেছে, মামা মেঝেতেই ঘুমাইতেছে, নিশ্চিন্ত আরামের ঘুম। এরই মধ্যে নীলু সেনের ঘুম ভাঙাইছে মিলিটারিরা। নীলু সেন দোতলার জানালাতে মুখ বাইর করছে। নীল শার্ট একটা পর একটা লোক বলছে, আপনার নাম কি? নীলু সেন কয়, জি আগে, আপনার বাড়িতে আর কি আছে? বলাই আমার বোন, আপনারা কি? বলাই রে নিয়ে নিচে নামে। নীলু সেন বলাইরে কোথাও খুঁজে পেলেন না, বলাই আগেই ভাগিয়ে গেছে মিলিটারি আসার কারণে। তারা নিচে আসছে, এত সময় লাগলো কেন? সে দরজা খুলে বলছে আদাব, যেহেতু সে হিন্দু, বুঝো কিন্তু নীলু সেন যেহেতু হিন্দু, তারে আর কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। এলাকার একমাত্র হিন্দু, আবার তার বাড়িতে রেডিও আছে, রেডিও থাকা মানে কি সচেতন বাঙালি, সে খবর শুনতে পায়। সুতরাং তারে কোনো কথা শেষ হওয়ার আগেই 4-5টা গুলির শব্দ হলো, নীলু সেন কাইতে দরজার পাশে পড়ে গেলেন। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটা ডাকলো, বলাই, মানে তার ভাইগনারা ডাকতেছে, তারা মেরে ফেলার চেষ্টা করলো, কিন্তু বলাই আগে পালাইছে। এইখানে দেখো কত সাটেল ওয়েতে হুমায়ুন আহমেদের মৃত্যু বর্ণনা করলো। এবং উনি টুইস্টটা রাখছে কি, প্রথমে নীলু সেন শারীরিক অসুস্থতায় মারা যাইতেছে, একটু পরে সে সুস্থ হইলো, সুস্থ হয়ে একটা ঘুম দিল, সুখের ঘুম তার ভেঙে গেল কিসে? বুলেটের আঘাতে সে মারা গেল। টুইস্ট। আজকে এই পর্যন্তই থাক, আমরা 9 আসছি। পেজ নম্বর এটা কত? পেজ নম্বর 33-এ আছি। 10টা 35 বাজে, আই গেস নিউ টিচার চলে আসবে।
ওকে, আল্লাহ হাফিজ। নেক্সট ক্লাসে কাইন্ডলি বাংলা বই 3টাই নিয়ে এসো, হ্যাঁ ক্লাসে এসো। সাহিল নিচ থেকে খাতা নিয়ে যাও, খাতা দিয়ে গেছো, পরীক্ষা দাও নি কেন রেতে? 2 সপ্তাহ আগে, এই সোমবারের আগের সোমবারের আগের সোমবার, সোমবার নাহলে মঙ্গলবার বা বুধবার। অন্য সাবজেক্টগুলো দিচ্ছ তো, একটাও দিচ্ছ না? হ্যাঁ কেমিস্ট্রি আর বাংলা একসাথে ছিল। বাইরে পরীক্ষা দিচ্ছ?
আছে পরের ক্লাস কার অনলাইনে তো কেউ নাই আছে অনলাইনে কেউ নাই এটা ক্লাসটা ক্যান্সেল দেখি রুটিনটা দেখেন নাইনের তো আজকে অফ টেনের আর ক্লাস নাই আশরাফি মিস এই তো 10:30 একটা শেষ এরপরে আর নাই 10:30 পর্যন্ত ছিল আর কি একটা ক্লাস 7 এর সাথে 6 এর সাথে আর নাই বিকালে আছে দুপুরে হ্যাঁ বসতে পারবা সমস্যা নাই তুমি বসতে পারবা সমস্যা নাই তুমি বসো বাইরে কোন ক্লাস করে কোন ক্লাসে করে এবার 1 এ এক্সট্রা ক্লাসটা আমরা বলবো ছেলেরা আসলে একটা ফালতু করে লাভ নাই